তাহলে আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের আরেকটা নতুন অধ্যায় শুরু করছি। অধ্যায়ের নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। অধ্যায়টা কম্পারেটিভলি অনেক সহজ একটা অধ্যায়, ছোট একটা অধ্যায়, বাট এখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। তোমাদের যেহেতু 10টা অধ্যায়, 10টা থেকে 8টা কোয়েশ্চেন আসবে, তার মধ্যে পর্যাবৃত্ত গতি থেকে বলতে পারো একটা কোয়েশ্চেন শিওর হবে। বুঝছো? এইচএসসি তো অবশ্যই হবে। তার মানে এই অধ্যায়টা আমাদের ভালো করে জানতে হবে। তো এই অধ্যায়ে বেসিক্যালি হচ্ছে আমরা আহ, বেশ কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে সরল দোলক, স্প্রিং, তারপর হচ্ছে সেকেন্ড দোলক, এই জিনিসগুলো সম্পর্কে জানবো, এদের ব্যবহারগুলো জানবো, এদের সাহায্যে কিভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, কিভাবে হচ্ছে তোমার সময় নির্ণয় করা যায়, এই ব্যাপারগুলো আমরা শিখবো। পাশাপাশি আমরা শুরুর দিকে তোমার হচ্ছে এই সরল ছন্দিত গতি যেটা আছে, সিম্পল হারমোনিক মোশন বলে, এর হচ্ছে বেশ কিছু ইকুয়েশন দেখব। এই ইকুয়েশন গুলো ব্যবহার করে অনেকগুলো ম্যাথ করব। ঠিক আছে? তো আমাদের এগুলো জানার আগে আমরা বেসিক অনেক সূত্র অলরেডি অন্যান্য অধ্যায়ে শিখে ফেলেছি। তোমাদের বলেছিলাম যে ওই সূত্রগুলো কই থেকে আসে সেটা আমরা এই অধ্যায়ে দেখব। তো এই অধ্যায়ে আমরা অনেকগুলো নতুন নতুন সূত্র দেখব। তো এই সূত্রগুলো বুঝতে পারবা যে কোনগুলো আসলে কই থেকে এসেছে। তো চলো আমরা তাহলে আমাদের অধ্যায় শুরু করি। তাহলে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি আমরা বলি হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন। তাহলে প্রথমে আমাদের একটু জানতে হবে যে এই পর্যাবৃত্ত গতিটা আসলে কি জিনিস। কেউ কি বলতে পারবা পর্যাবৃত্ত গতি বলতে কি বোঝো? কোনো বস্তু নির্দিষ্ট সময়ে একটি পথ পরিভ্রমণ করার পরও একই পথ একই সময়ে বারবার প্রদক্ষিণ করলে তার গতি পর্যাবৃত্ত গতি। ভেরি গুড। এই জিনিসটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ মানে যেই গতির ক্ষেত্রে আমরা দেখতে পারবো কোনো একটা বস্তু কণা তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, এই গতিটাকেই বলা হয় পর্যাবৃত্ত গতি। অর্থাৎ কোনো একটা বস্তু যদি তার গতিপথের কোনো একটা ফিক্সড বিন্দুকে একটা ফিক্সড সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন তাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি কিংবা পিরিয়ডিক মোশন। তাহলে চলো আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি। ওকে, তাহলে লেখো সংজ্ঞা। এগুলো আবার ক মার্কে চলে আসতে পারে, তো ওই জন্য একটু ওকে লেখো। লেখো যে গতির ক্ষেত্রে বস্তু কণা, যে গতির ক্ষেত্রে যে গতির ক্ষেত্রে কোনো বস্তু কণা, যে গতির ক্ষেত্রে কোনো বস্তু কণা তার গতিপথের কোনো বিন্দুকে তার গতিপথের কোনো বিন্দুকে গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ওকে, সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তাহলে এই সংজ্ঞার ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। কি কি বিষয়? প্রথম কথা, নির্দিষ্ট সময় পর পর হতে হবে। ঠিক আছে? একটা ফিক্স সময় পর পর এই গতিটার পুনরাবৃত্তি হতে হবে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে একই দিক থেকে হতে হবে। ঠিক আছে? একই দিক থেকে এবং নির্দিষ্ট সময় পর পর যখন কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে সে হচ্ছে অতিক্রম করবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম।
দেখো তো। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা একটু এক্সাম্পল দেখলে ব্যাপারগুলো ভালো বুঝতে পারবো। মনে করো এটা হচ্ছে কোনো একটা সরল দোলকের একটা গতি, একটা সরল দোলকের একটা গতি। কিভাবে হচ্ছে? এই সরল দোলক একবার এই দিকে যাচ্ছে, আবার এই দিকে আসছে, আবার এই দিকে যাচ্ছে, আবার এই দিকে যাচ্ছে। ঠিক আছে, এইভাবেই হয় না? সরল দোলক কি করে? একবার এই দিক থেকে এই দিকে যাবে, একটা দোলক, একটা দোলক হচ্ছে এই দিক থেকে এই দিকে যাবে, তারপর আবার কি করবে? এই দিক থেকে এই দিকে আসবে, আবার নির্দিষ্ট সময় পর পর এই দিক থেকে এই দিকে যাবে, আবার এই দিক থেকে এই দিকে যাবে, একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে। এটাই সরল দোলকের গতি না? বলতো, সরল দোলকের গতি না? হুম। জি ভাইয়া। তো আমরা মনে করলাম এই যে এই দোলকের কোন একটা নির্দিষ্ট বিন্দু, এই গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, গতিপথের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে দেখো, এই যে এই দোলকটাকে মনে করো এখান থেকে তুমি ছেড়ে দিয়েছো বা এখান থেকে ছেড়ে দিয়েছো বললেই হলো। তাহলে এখান থেকে কি হলো? এখান থেকে যখন এখানে গেল, দেখো তো এই বিন্দুকে সে অতিক্রম করেনি, এই বিন্দুকে সে অতিক্রম করলো না? জি অতিক্রম ভাইয়া। করলো। তারপর কি হবে? এ এখান থেকে এই দিকে গেল, গিয়ে আবার এখানে ব্যাক করে ফিরে আসলো। এখানে আসার পর কি থেমে থাকবে না তো, আবার হচ্ছে কি করবে? এখান থেকে যাত্রা শুরু করবে। তো এই দিকে যখন যাত্রা করবে তখন আবার দেখো তো এই বিন্দুকে অতিক্রম করবে না? এই বিন্দুকে অতিক্রম করবে না? হুম। জি ভাইয়া। তার মানে কি, এই সরল দোলকের ক্ষেত্রে এই দোলকটা যখনই এখান থেকে এই দিকে যাবে, বাম থেকে ডান দিকে যাবে, তখন এই বিন্দুটাকে সে কিন্তু অতিক্রম করবে। এবং এই অতিক্রমটা কি করবে? একটা নির্দিষ্ট সময় পর পর হবে, একটা নির্দিষ্ট সময় পর পর হবে। দেখো, এই বিন্দুকে যখন আমরা অতিক্রম করছি তখন অবশ্যই দোলকটাকে এই দিক থেকে এই দিকেই যেতে হবে না? এই দিক থেকে এই দিকেই যেতে হবে না? বলতো, এই দিক থেকে এই দিকেই ভাই। যেতে হবে না? অবশ্যই কিন্তু এই দিক থেকে এই দিকেই যেতে হবে। তুমি কিন্তু এই দিক থেকে এই দিক থেকেও কিন্তু বস্তুটাকে এই বিন্দুতে অতিক্রম করতে পারো, বাট এটাকে তুমি কাউন্ট করতে পারবা না। তোমাকে অবশ্যই একই দিক থেকে অতিক্রম করতে হবে, অবশ্যই একই দিক থেকে অতিক্রম করতে হবে। তুমি যখন বাম দিক থেকে এই বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবা, তখনই তাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, বুঝতে পারলাম? বুঝতে পারলাম। দেখো তো। জি ভাইয়া। ওকে, এবার মনে করো একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরছে, একটা বস্তু মনে করো একটা বৃত্তাকার পথে এইভাবে ঘুরছে, এইভাবে এইভাবে একটা বস্তু ঘুরছে, এইভাবে এইভাবে একটা বস্তু মনে করো ঘুরছে। এটা হচ্ছে একটা বস্তুর গতিপথ, এটা একটা বস্তুর গতিপথ। তো এই গতিপথের একটা নির্দিষ্ট বিন্দু আমি ধরলাম এই বিন্দুটা, এই বিন্দুটা। তো মনে করো বস্তুটা কিভাবে ঘুরছে? বস্তুটা এই দিক থেকে এই দিকে ঘুরছে। তাহলে দেখো তো, এই নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে না? একই দিক থেকে অতিক্রম করছে না? হুম, বলো তো, একই দিক থেকে জি অতিক্রম ভাইয়া। করছে না? একই দিক থেকে অতিক্রম করছে, ওই জন্য এই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। আমরা বলবো পর্যাবৃত্ত গতি। আমরা আরেকটু উদাহরণ দেখি, আরেকটু উদাহরণ দেখি। মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবীর কক্ষপথ, এটা আমাদের পৃথিবীর কক্ষপথ, সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সূর্য, এর চারপাশে মনে করো পৃথিবী ঘোরাফেরা করছে, পৃথিবী ঘোরাফেরা করছে। এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো একটু চিন্তা করো তো, এই পৃথিবী এই জায়গাটাকে কতদিন পর পর অতিক্রম করবে? কতদিন পর পর অতিক্রম করবে? 365 দিন। 365 দিন। 365 দিন। তো 365 দিন পর পর একই দিক থেকে অতিক্রম করবে না? একই দিক থেকে অতিক্রম করবে না? বলো তো, একই দিক থেকে অতিক্রম করবে, একই দিক থেকে অতিক্রম করবে। তাহলে এই গতিকেও আমরা কি বলতে পারবো? এই গতিকেও পর্যাবৃত্ত গতি বলতে পারবো না? জি ভাইয়া। এটাকেও কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পর্যাবৃত্ত গতি হতে হলে তার অবশ্যই কমপক্ষে 3টা শর্ত মানতে হবে বা 2টা শর্ত মানতে হবে। কি কি সেটা? নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে এবং একই দিক থেকে অতিক্রম করতে হবে, এবং অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দু থাকবে। যখন সে এই শর্তগুলো মেনে চলবে তখনই তার গতিকে আমরা কি বলবো বলতো? তার গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। দেখো তো। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে যদি একটা ঘড়ির কথা চিন্তা করি,
একটা ঘড়ির কথা চিন্তা করি, তাহলে এই ঘড়ির গতিও পর্যাবৃত্ত গতি হবে না? বলতো, এই ঘড়ির গতিও পর্যাবৃত্ত গতি হবে না? হুম, যে কোনো সময় তুমি নাও, এই যে মনে করো এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9। তাহলে এই ঘড়ির যে কোনো একটা বিন্দু তুমি নাও, ওই বিন্দুটাকে ঘন্টার কাঁটা কিংবা মিনিটের কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, তার দিক কিন্তু চেঞ্জ হবে না, একই দিক থেকে অতিক্রম করবে। ওই জন্য এই গতিকেও আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, পর্যাবৃত্ত গতি একটু শর্তগুলো লিখে নাও। শর্তগুলো জানা থাকতে হবে, এগুলো এমসিকিউ এ চলে আসে, এগুলো বোর্ড পরীক্ষার এমসিকিউ এ চলে আসতে পারে। লেখা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর হতে হবে, 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 এবং কি একই দিক থেকে, একই দিক হতে, একই দিক হতে গতির পুনরাবৃত্তি হতে হবে, একই দিক হতে গতির পুনরাবৃত্তি হতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো তো। জি ভাইয়া। ভেরি গুড, তাহলে চলো আমরা এখন এর পরে যাই। আচ্ছা, তোমরা কি ইন্টিগ্রেশন শুরু করেছো? ইন্টিগ্রেশন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমাদের আজকে অনেক কিছু লাগবে তো ওখানকার, তো শুরু করলে ভালো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এই অধ্যায়ে মেইনলি পর্যাবৃত্ত গতি বলছি, তো আমরা পর্যাবৃত্ত গতি নিয়ে কথাবার্তা বলবো। তো মনে করো এটা হচ্ছে আমাদের গতি, এটা হচ্ছে আমাদের গতি। এই গতির হচ্ছে একটি স্পেশাল পার্ট কি বলতো? পর্যাবৃত্ত গতি। এই গতির একটি স্পেশাল পার্ট হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, একটি স্পেশাল পার্ট হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর এই পর্যাবৃত্ত গতির আরেকটি স্পেশাল কেস আছে, তোমরা কি বলতে পারবা? স্পন্দন গতি। স্পন্দন গতি। ভেরি গুড। এই পর্যাবৃত্ত গতির আরেকটা পার্ট হচ্ছে স্পন্দন গতি, স্পন্দন গতি। আর এই স্পন্দন গতির আবার দুইটা পার্ট আছে, স্পন্দন গতির দুইটা পার্ট আছে, বলতে পারবা কি কি? পারার কথা না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, যাকে আমরা বলি SHM, SHM। আরেকটা হচ্ছে দমিত স্পন্দন গতি, আরেকটা হচ্ছে দমিত স্পন্দন গতি। ওকে, তাহলে আমাদের সরল ছন্দিত গতির হচ্ছে, সরল ছন্দিত গতিটা হচ্ছে SHM, আর দমিত স্পন্দন গতি হচ্ছে এটা। এই দুইটা মিলেই হচ্ছে আমাদের স্পন্দন গতি। তো এই অধ্যায়ে মেইনলি হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতির এই সরল ছন্দিত স্পন্দন গতিটা নিয়ে কথাবার্তা বলবো। আর দমিত স্পন্দন গতি যেটা আছে, এটা তোমরা বড় ক্লাসে উঠে শিখতে পারবে। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা এর পরের টপিকে যাই। এর পরের টপিক যেটা, সেটা হচ্ছে স্পন্দন গতি। এবার আমাদের পরের টপিক হচ্ছে স্পন্দন গতি। একে আমরা বলি অসিলেটরি, অসিলেটরি মোশন। ওকে, স্পন্দন গতি কিংবা অসিলেটরি মোশন। আমাকে বলতে পারবে স্পন্দন গতি কি জিনিস? স্পন্দন গতি কি বলতে পারবা? পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে অতিক্রম করে। ভেরি গুড। তাহলে কি, একটা বস্তু যখন তার গতিপথের এই পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করবে, তার গতিকেই আমরা বলবো পর্যাবৃত্ত গতির স্পন্দন গতি। ঠিক আছে, আমরা উপরের যে উদাহরণগুলো দেখলাম, এগুলোর মধ্যে অনেকগুলোই আছে পর্যাবৃত্ত এবং স্পন্দন দুটাই হবে, আবার অনেকগুলো দুইটা হবে না, ওটা আমরা পরে দেখছি। তাহলে স্পন্দন গতিটা কি জিনিস, যেটা সূচি বললো সেটাই, যে কোন একটা পর্যাবৃত্ত গতিতে একটা বস্তু কণা যদি থাকে এবং নির্দিষ্ট সময় পর পর
বিপরীত দিক থেকে অতিক্রম করে। এই কথার মধ্যেই সূচির কথাটা ইনক্লুড আছে। সূচি বলল তার যাত্রাকালের বা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে অতিক্রম করবে আর বাকি অর্ধেক সময় অন্য দিকে অতিক্রম করবে। তো স্পন্দন গতির এই কথাটাকে আমরা এইভাবেও বলতে পারি যে নির্দিষ্ট সময় পর পর বিপরীত দিক থেকে অতিক্রম করে। কিভাবে এটা হলো আমরা সংজ্ঞাটা লিখি, তারপর হচ্ছে আমরা এটা আলোচনা করছি। ওকে, লেখো লেখো যে পর্যাবৃত্ত গতিতে যে পর্যাবৃত্ত গতিতে বস্তুকণা এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বিপরীত দিক থেকে অতিক্রম করে। এই সংজ্ঞাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় চলে আসে। বিপরীত দিক থেকে অতিক্রম করে সেই গতিকে বলা হয় স্পন্দন গতি। সেই গতিকে বলা হয় স্পন্দন গতি। তাহলে যে পর্যাবৃত্ত গতিতে বস্তুকণা এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বিপরীত দিক থেকে অতিক্রম করে সেই গতিকে বলা হয় স্পন্দন গতি। এখানে কয়েকটা ওয়ার্ড তোমার ভালোভাবে মাথায় রাখতে হবে। কি কি সেটা? অবশ্যই গতিটা পর্যাবৃত্ত গতি হতে হবে, তাছাড়া তুই স্পন্দন গতি হবেই না। তারপর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বিপরীত দিক থেকে অতিক্রম করতে হবে। ওকে, বিপরীত দিক থেকে অতিক্রম করতে হবে, তখন এই গতিকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। ক্লিয়ার? দেখো তো, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমরা হচ্ছে একটু চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি, চলো। তাহলে মনে করো এটা একটা সরল দোলক। এই তোমরা দোলক তো চেনো, তাই না? দোলক তো চেনো। এই যে এটা একটা সরল, 19 ছিল এগুলো সব। এটা একটা সরল দোলক। এই সরল দোলককে আমরা বিভিন্ন জায়গাতে নিতে পারি। মনে করো কি করলাম, আমরা একটা সরল দোলককে এখানে সাম্যাবস্থায় থাকে। সবাই জানো একটা দোলককে যদি আমি এমনিতে স্থিরভাবে রাখি, দোলকটা এখানে চুপচাপ বসে থাকবে। আমি কি করলাম, এই দোলককে এখানে টেনে এখানে নিয়ে গেলাম, আবার একে টেনে এই দিকেও নিয়ে যেতে পারবো, বিভিন্ন জায়গাতে আমরা একে নিতে পারবো। তাহলে দেখো তো, আমরা যদি এই দোলকটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, তখন কি হবে বলতো? এ যাত্রা শুরু করবে না? তো যাত্রা কিভাবে করবে? এ হচ্ছে এই দিক থেকে এই দিকে যাবে একবার, তারপর এই দিক গিয়ে একবার এখানে চলে আসবে, আবার কি করবে? বিপরীত দিক থেকে অতিক্রম করবে, তাই না? বিপরীত দিক থেকে অতিক্রম করবে, বিপরীত দিক থেকে এই দিক আস্তে আস্তে আবার এইভাবে তার গতিপথটা হবে, তাই না? দেখো তো, এরকম হবে না? এরকম হবে। তো এই যাত্রাপথের যে কোনো একটা বিন্দুকে তুমি চিন্তা করো, যে কোনো একটা বিন্দু মনে করো, যাত্রাপথের একটা বিন্দু আমি এটা চিন্তা করলাম, এখানে কোন একটা, এর গতিপথটা তো এই যে এরকম হবে, এর গতিপথটা এরকম, একবার এখান থেকে এইদিকে যাবে, একবার এখান থেকে এইদিকে যাবে। তো যাত্রাপথের যে কোনো একটা বিন্দু যদি এই বিন্দুটা চিন্তা করি, তাহলে দেখো একবার এই বিন্দুকে সে এই দিক থেকে অতিক্রম করছে, আবার কি করবে? এবার বিপরীত দিক থেকেও অতিক্রম করবে। তাহলে এই তো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বিপরীত দিক থেকে যখন অতিক্রম করবে, তখন সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। আরো সহজ উদাহরণ দিই। একটা পিস্টনের কথা চিন্তা করো। একটা পিস্টন কি হচ্ছে? মনে করো একবার ওপর থেকে নিচে যাচ্ছে, আবার নিচ থেকে ওপরে যাচ্ছে। পিস্টন তোমরা চেনো না? পিস্টন
পিস্টন চেনো? জি ভাইয়া। চেনো? তাহলে পিস্টন মনে করো, ধরো একটা পিস্টনের একটা বিন্দু হচ্ছে এই বিন্দু, একটা পিস্টনের যে কোনো একটা বিন্দু ধরলাম এই বিন্দু। তো পিস্টন এখন কি করবে? পিস্টন হচ্ছে এখন ওপর থেকে নিচে একবার যাবে, ওপর থেকে নিচে একবার যাবে, তখন হচ্ছে দেখো এই দিকে গতি হবে। আবার নিচ থেকে উপরে একবার যাবে, তখন হচ্ছে এই দিকে একটা গতি হবে। আবার কি হবে? উপর থেকে নিচে যাবে, তখন এই দিকে একটা গতি হবে। আবার নিচ থেকে উপরে যাবে, তখন গতিটা হবে এই দিকে। তাহলে দেখো তো, এই যে এই বিন্দুকে একবার সে এই দিক থেকে অতিক্রম করছে, তারপর বিপরীত দিকে অতিক্রম করছে, একবার যে দিকে যাচ্ছে আরেকবার তার উল্টা দিকে যাচ্ছে। ঠিক আছে? এই যে নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে সে অতিক্রম করছে, এই জন্য তার গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। বুঝতে পেরেছি? দেখো তো। জি ভাইয়া। ওকে, তারপর আমাদের হার্ট বিটের কথা চিন্তা করো। আমাদের হার্ট বিট কত বলো তো? রেট কত হয়? হার্ট বিটের রেট কত মনে আছে? আমাদের হার্ট বিটের রেট 0.8। ছি ছি, কি বলে এসব? তা- 80 থেকে 120। কত আমি ভুলে গেছি, এই 70 থেকে 80। 80 থেকে 120। হাই আল্লাহ, তোমরা হচ্ছে ব্লাড প্রেশার কেন বলতেছো? ব্লাড প্রেশার না, হার্ট বিট, হার্ট বিট। ওটা তো ব্লাড প্রেশার। আচ্ছা, আমাদের ব্লাড প্রেশার সম্ভবত এভারেজ হচ্ছে 65 বিট পার সেকেন্ড। ওকে, 65 বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে কি করে? আচ্ছা ভুল বললাম, পার সেকেন্ড না, পার 60 সেকেন্ড, তাই না? এই তোমরা দেখি ভুলে গেছো নাকি? হ্যাঁ, 70 থেকে 75 মেবি আছে আমাদের বইয়ে। 70 থেকে 75? মেবি, আমি আসলে শিওর না। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বায়োলজি হোয়াট এভার। আমরা তো এখানে বায়োলজি শিখছি না, আমরা এমনিই দেখলাম। এটা হচ্ছে আমাদের হার্ট বিটের রেট। এটা আমাদের হার্ট বিটের হার্ট বিটের রেট, অর্থাৎ 1 মিনিটে 65 বার সে স্পন্দন করে। তাহলে 1 মিনিটে 65 বার স্পন্দন করা মানে কি? একবার হচ্ছে উপরে যাবে, একবার হচ্ছে নিচে আসবে, একবার সিস্টল হবে, একবার ডায়াস্টল হবে। এই পুরোটা মিলে তার হচ্ছে একটা পর্যায়কাল। একবার সিস্টল, একবার ডায়াস্টল, এটা তার পর্যায়কাল। তো এই তো, সিস্টল যখন হবে তখন কি হয়? সংকুচিত হয়ে যায়, এটা তার যাত্রাপথের একটা নির্দিষ্ট দিক। আবার যখন ডায়াস্টল হবে তখন কি হবে? প্রসারিত হয়ে যাবে, এটা তার যাত্রাপথের বিপরীত দিক। এই তো, নির্দিষ্ট সময় পর পর কি করছে? যাত্রাপথের একটা নির্দিষ্ট বিন্দুকে বিপরীত দিক থেকে অতিক্রম করছে। ওই জন্য আমাদের হার্টবিটকেও কিন্তু আমরা কি বলতে পারবো বলতো? পর্যাবৃত্ত গতির স্পন্দন গতি বলতে পারবো। ঠিক আছে? এই যে একটা হার্টের ছবি আঁকাইলো। ওকে, তাহলে এই তো আমাদের সরল দোলক, তারপর পিস্টন, তারপর হচ্ছে হার্টবিটের গতি, এই সবগুলোই হচ্ছে স্পন্দন। ক্লিয়ার? দেখো তো, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ওকে। এই স্পন্দন গতির আরেকটা সংজ্ঞা আছে, তোমরা চাইলে লিখে রাখতে পারো। লেখো, লেখো, যে পর্যাবৃত্ত গতি, যে পর্যাবৃত্ত গতি, যে পর্যাবৃত্ত গতি টু অ্যান্ড ফ্রো, এর একটা ফ্রেজ পড়েছো না এটা? টু অ্যান্ড ফ্রো, এটার মানে হচ্ছে এদিক সেদিক, এদিক সেদিক, এদিক সেদিক। যে পর্যাবৃত্ত গতি টু অ্যান্ড ফ্রো বা এদিক ওদিক ছোটে, এদিক ওদিক ছোটে, তাই স্পন্দন গতি, তাই স্পন্দন গতি। দেখো, পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতির সবকিছু সেম, জাস্ট একটা জিনিস ডিফারেন্ট। পর্যাবৃত্ত গতির মধ্যে ছিল একই দিক থেকে অতিক্রম করতে হবে, বাট স্পন্দন গতিতে বিপরীত দিক থেকে অতিক্রম করতে হবে। এটাই জাস্ট এদের ফান্ডামেন্টাল একটা পার্থক্য। ক্লিয়ার? দেখো তো। হুম, জি ভাইয়া। ওকে। এই টু অ্যান্ড ফ্রো ফ্রেজটা তোমরা পড়েছো? টু অ্যান্ড ফ্রো কই পড়েছো বলো? আচ্ছা, এটা তোমরা ওই তো দ্য থার্স্টি ক্রো ইয়েটা পড়েছো না? গল্প পড়েছো না? ওখানে কিন্তু ছিল যে দ্য ক্রো ওয়াজ সার্চিং ওয়াটার টু অ্যান্ড ফ্রো।
কাক এদিক সেদিক পানি খোঁজাখুঁজি করছিল, ওখানে শিখেছিলাম। ওকে, চলো আমরা একটু উদাহরণগুলো লিখি। দেখো এগুলো কি স্পন্দন গতি হবে কিনা। ঘড়ির পেন্ডুলাম হবে, ঘড়ির পেন্ডুলাম জি ভাইয়া হবে। হবে। তারপর হচ্ছে হার্টবিট, হার্টবিট এখনই দেখলাম, হার্টবিটও হবে। তারপর দোলনার গতি, দোলনার গতি কি হবে বলো, দোলনার গতি। জি তারপর ভাইয়া। সরল দোলক, সরল দোলক হবে, বলো তো হবে, অবশ্যই হবে। তারপর দেখি জি বলো ভাইয়া। গ্রহের গতি, গ্রহের গতি এটা কি হবে? না, হবে না। এটা কিন্তু হবে না। কারণ কি, গ্রহের গতি একটা নির্দিষ্ট দিকে, ও কিন্তু বিপরীত দিকে অতিক্রম করতে পারবে না। গ্রহ কি কখনো বিপরীত দিকে অতিক্রম করতে পারে বলতো? বিপরীত দিকে অতিক্রম না করতে পারে? ভাইয়া। পারে না। আমরা হচ্ছে একটা পড়বো যখন মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা আসবে, ওখানে একটা বাইনারি স্টার বলতে একটা টপিক আছে, মানে তোমাদের সিলেবাসে নাই, এমনি শেখাবো আর কি। তখন দেখবা যে দুইটা নক্ষত্র সেম কক্ষপথে ঘোরে, মজার একটা টপিক। ওকে, গ্রহের গতি হলো। তারপর হচ্ছে আমাকে বলো তো ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি এটাও হবে না। এটাও না, কিন্তু হবে না, এটাও কিন্তু হবে না। তাহলে এই যে গ্রহের গতি, ঘড়ির কাঁটার গতি, এরা হচ্ছে পর্যাবৃত্ত গতি, এরা হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু কিন্তু স্পন্দন গতি নয়, কিন্তু স্পন্দন গতি নয়। ওপরের গুলো পর্যাবৃত্ত গতিও হবে, স্পন্দন গতিও হবে, কিন্তু এই জিনিসটা স্পন্দন গতি হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? হুম, বলো তো। জি ভাইয়া। ওকে, তাহলে দেখো তো আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। বলা যায়? বলা যায়? জি ভাইয়া। ওকে, বলা যায়। তাহলে এই তো আমরা 19-এ পড়েছি, সকল খারি খারক, সকল খারক খান নয়, কাইন্ড অফ ওরকম একটা কোয়েশ্চেন। তো এগুলো আবার মার্কে চলে আসতে পারে, লিখতে পারবা না বলো তো? সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, সুন্দর করে দুটো সংজ্ঞা লিখবা, তারপরে এই তো এক্সপ্লেনেশন করে দিয়ে দিবা। সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। ব্যাখ্যা কর। ওকে, সুন্দর করে দুটো সংজ্ঞা লিখবা, তারপর জাস্ট এক্সপ্লেনেশনটা দিবা যে স্পন্দন গতির ক্ষেত্রে যাত্রাপথের অবশ্যই বিপরীত দিক থেকে অতিক্রম করতে হবে, যেটা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে প্রয়োজন নয়। ওই জন্য সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হবে না। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? দেখো তো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে বলো তো? এই পর্যন্ত যা যা শিখলাম, কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, কার কোনো প্রশ্ন? ওকে, না ভাইয়া। চলো তাহলে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি। কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবা। ওকে, সরল ছন্দিত স্পন্দন গতিকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। সরল ছন্দিত স্পন্দন গতি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আর এই জিনিসটাকেই হচ্ছে বলা হয় SHM। অনেক সময় তোমাদের পরীক্ষায় সরল ছন্দিত স্পন্দন গতি বলা না থেকে SHM ও বলা থাকতে পারে, অ্যাডমিশনও বলা থাকতে পারে।
কোন একটা বস্তুর মানে SHM বিশিষ্ট কোন একটা বস্তুর এই ঘটনা হলো, তখন কনফিউজড হবে না। ঠিক আছে, স্পেশালি বুয়েটে এই টাইপের কোয়েশ্চেন বা এরকম অ্যাব্রিভিয়েশন চলে আসতে পারে মেইনটা না লিখে। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বলতে পারবা সরল ছন্দিত স্পন্দন গতি কি জিনিস? কারো আইডিয়া আছে? এই অধ্যায় না করলে আইডিয়া থাকার কথা না। ওকে, হ্যাঁ পড়ছি, জানি, বলবো। বলো। এটা হচ্ছে মানে যেই দিকে এটার সরণ হবে তার বিপরীত দিকে একটা ত্বরণ অথবা বল কাজ করবে। ত্বরণ কাজ করবে। ওকে, আরো কিছু কথা আছে, বাট মেইন কথাটা এটাই যে কি হবে, যেই পর্যায়বৃত্ত গতিতে আমরা দেখব কোন একটা কণার ত্বরণের মান সরণের সমানুপাতিক হবে, কিন্তু দিকটা হবে মানে বিপরীত দিকে। ঠিক আছে, ত্বরণ হবে মানে সরণের সমানুপাতিক, কিন্তু দুইটা ডাইরেকশন হবে অপোজিট, সেই গতিকে আমরা বলি সরল ছন্দিত স্পন্দন গতি কিংবা সিম্পল হারমোনিক মোশন। ওকে, আমরা আগে লিখি, তারপর আমরা এটা ভালো করে বোঝার ট্রাই করব। দেখো, যে পর্যাবৃত্ত গতিতে কণার ত্বরণের মান কণার ত্বরণের মান অর্থাৎ এ, লেখো এটা যে কোন নির্দিষ্ট বিন্দু থেকে, আগে লেখো তারপর বুঝিয়ে দিচ্ছি, কোন নির্দিষ্ট বিন্দু থেকে কণাটির সরণের মানের সমানুপাতিক এবং ত্বরণ সর্বদা ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী। কি বোঝাচ্ছে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। ত্বরণ সর্বদা ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী, সেই গতিকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি। ওকে, কয়েকটা লাইন খুবই ইম্পর্টেন্ট। আবারও বলেছে যে পর্যাবৃত্ত গতিতে কোনো কণার ত্বরণের মান কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কণাটির সরণের মানের সমানুপাতিক এবং ত্বরণ সর্বদা ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তো সিম্পল কথা, সংজ্ঞা দেখে এটা কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারা খুবই কঠিন। আমরা চলো একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, মনে করো এটা হচ্ছে কোনো একটা বস্তুর গতিপথ, ওকে, এই গতিপথের একটা নির্দিষ্ট বিন্দু আমি ধরে নিলাম, এই গতিপথের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, আমি এটাকে ও দিয়ে ডিনোট করলাম। এটা কি বলতো, এই ও বিন্দুটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এই গতিপথের নির্দিষ্ট বিন্দু। ওকে, একটা গতিপথের নির্দিষ্ট বিন্দু। তো মনে করো কি হলো, একটা কণা প্রথমে ও বিন্দুতে ছিল, একটা বস্তু প্রথমে ও বিন্দুতে ছিল, তারপর কি হলো, ওই বস্তুটা সুন্দর করে এখানে চলে আসলো। তো এই বিন্দুকে আমি নাম দিলাম এ বিন্দু। তাহলে বলো তো, এই ক্ষেত্রে সরণ কোন দিক থেকে কোন দিকে ঘটলো?
কোন দিক থেকে কোন দিকে ঘটলো সরণটা? ও থেকে এর দিকে, তাই না? ও থেকে এর দিকে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সরণের অভিমুখ, এটা হচ্ছে আমাদের সরণের অভিমুখ। তো এই ডাইরেকশনটা হবে হচ্ছে আমাদের সরণের দিক, ঠিক আছে? কিন্তু সংজ্ঞায় কি বলেছে যে এই কণার ত্বরণের মানটা হবে সবসময় কোন দিকে বলতো? ওই নির্দিষ্ট বিন্দুগামী না? ত্বরণ সর্বদা ওই নির্দিষ্ট বিন্দুগামী হবে, অর্থাৎ তুমি যেই দিকেই যাও না কেন ত্বরণ তোমার সব সময় ওর দিকেই কাজ করবে। তাহলে বলতো ত্বরণের ডাইরেকশনটা কোন দিকে হবে? ত্বরণের ডাইরেকশন কোন দিকে হবে? এ থেকে ও এর দিকে। এ থেকে ও এর দিকে, ঠিক আছে? এই যে এই ক্ষেত্রে এটা হবে আমাদের ত্বরণের ডাইরেকশন, এটা হচ্ছে আমাদের ত্বরণের ডাইরেকশন। সংজ্ঞা দেখো, সংজ্ঞায় কি বলেছে? সরণ তো আমাদের এখান থেকে এই দিকেই হবে, ও থেকে এর দিকেই সরণ হবে, কিন্তু সংজ্ঞায় বলেছে আমাদের ত্বরণটা সব সময় ওই নির্দিষ্ট বিন্দুর দিকেই হতে হবে। তাহলে এটা আমাদের যদি নির্দিষ্ট বিন্দু হয়, ত্বরণ আমাদের ওই নির্দিষ্ট বিন্দুর দিকে। এবার মনে করো বস্তুটা আবার তার জায়গা বদল করলো, জায়গা বদল করে বিতে গেল। তাহলে বলো তো তার সরণের ডাইরেকশন কোন দিকে? সরণ কোন দিকে হবে? সরণ কোন দিকে? ও থেকে বি এর দিকে না? ও থেকে বি এর দিকে না? হুম, ও থেকে বি এর দিকে। এই যে এটা জি হচ্ছে ভাইয়া। আমাদের সরণ, এটা হচ্ছে আমাদের সরণ। কিন্তু বলো এই ক্ষেত্রে আমাদের ত্বরণের ডাইরেকশন কোন দিকে হবে? ত্বরণের ডাইরেকশন কোন দিকে হবে? বি থেকে ও, অর্থাৎ ত্বরণের ডাইরেকশন হবে এই দিকে। এটা হচ্ছে আমাদের ত্বরণের ডাইরেকশন। ঠিক সেম ভাবে মনে করো এই বস্তুটা আবার কি করলো? সি বিন্দুতে গেল, সি বিন্দুতে গেল। তাহলে কি হবে বলতো? সরণ কোন দিকে হবে? সরণ কোন দিকে হচ্ছে? সরণ কোন দিকে হচ্ছে? ও থেকে সি এর দিকে না? ও থেকে সি এর দিকে সরণ, এই যে ও থেকে সি এর দিকে সরণ। বাট আমাদের ত্বরণ কোন দিকে হবে বলো? ত্বরণ কোন দিকে হবে? এই তো সি থেকে এর দিকে, সি থেকে এর দিকে। এখন দেখো তো, যখন আমার সরণ ছিল এতটুকু, আমাদের ত্বরণটাও এতটুকু ছিল না? এতটুকু ছিল না? হুম, জি ভাইয়া। আবার যখন সরণটা আমার এতটুকু হলো, ত্বরণটা আমার এতটুকু, জাস্ট বোঝানোর জন্য আর কি। আবার যখন সরণটা আমার এখান থেকে এতটুকু, ত্বরণটাও হচ্ছে আমার এখান থেকে এতটুকু। এর অর্থ আমার সরণ যত বাড়ছে ত্বরণটাও ওইভাবেই বাড়ছে, বাট দুইজনের দিক হচ্ছে অপোজিট। এই কথাটাই সংজ্ঞায় বলেছে। বলেছে যে পর্যাবৃত্ত গতিতে কণার ত্বরণের মান কোনো নির্দিষ্ট বিন্দু থেকে, ত্বরণের মানটা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সরণের মানের সমানুপাতিক এবং ত্বরণ সর্বদা ওই নির্দিষ্ট বিন্দুগামী, সেই গতিকেই আমরা বলি পর্যাবৃত্ত গতি। ওকে, বুঝতে পারলাম পর্যাবৃত্ত গতির সংজ্ঞা। পর্যাবৃত্ত গতির সংজ্ঞা। কারো কোনো কনফিউশন আছে? এই সরণের মানকে আমরা এক্স দিয়ে ডিনোট করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে, কনফিউশন আছে? অনেকের কিন্তু কনফিউশন থাকে, এটা বুঝতে অনেকের কনফিউশন থাকে, থাকলে বলতে পারো, থাকলে বলতে পারো। বলো। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? ওকে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার চলো আমরা হচ্ছে এই কথাটা লিখি একটু, এখানে একটু লেখো যে আমার কি হতে হবে? এস এইচ এম হতে হলে, এস এইচ এম হতে হলে কি হবে? লেখো এস এইচ এম গতিতে, এস এইচ এম গতিতে ত্বরণ, ত্বরণ সরণের কি হবে বলতো? সমানুপাতিক হবে না? ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের সমানুপাতিক, কিন্তু কি হবে বলতো? কিন্তু, কিন্তু দিক কি হবে? দিক বিপরীতমুখী। ক্লিয়ার? বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? হুম, বলো। জি ভাইয়া। ওকে, আমরা ছোট্ট একটা জিনিস দেখি, চলো আমরা একটা পেন্ডুলামের একটা গতি দেখার ট্রাই করি, তাহলে এটা আরো ভালো করে তোমরা বুঝতে পারবা।
তো মনে করো এটা হচ্ছে একটা পেন্ডুলাম কিংবা বব, হোয়াট এভার, কিছু একটা। ওকে, এটা হচ্ছে এটার সাম্যাবস্থা। আমরা এখান থেকে এর গতিটা পর্যবেক্ষণ করছি। তো কি হলো, আমার হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর এই পেন্ডুলামকে আমি এখানে নিয়ে আসলাম, এই পেন্ডুলামকে আমি এখানে নিয়ে আসলাম, আবার একটা নির্দিষ্ট সময় পর এই পেন্ডুলামকে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক সেম ভাবে এই দিকেও করতে পারি আমরা। আমরা পেন্ডুলামকে এখানে নিয়ে আসলাম, আবার একটা নির্দিষ্ট সময় পর এই পেন্ডুলামকে আবার এখানে নিয়ে আসলাম। নিয়ে আসা যায় না? নিয়ে আসা যায় না? জি ভাই। ওকে, এবার দেখি, এবার আমাকে বলো। আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, এবার আমাকে বলো, আমি যখন পেন্ডুলামকে ও থেকে এর দিকে নিয়ে গেলাম তখন তার সরণ কোন দিকে? তখন তার সরণ কোন দিকে? সরণটা ও থেকে এর দিকে না, এইদিকে তার সরণ, এইদিকে তার সরণ। হুম, বলো, এইদিকে সরণ না? বিপরীত দিকে সরণ তো। এই আমি ও থেকে এতে নিয়ে আসছি, তাহলে সরণ তো এদিকেই হবে, সরণের দিকে। সরণ তো এদিকেই হবে। এখন বলো, যখন ও থেকে এর দিকে নিয়ে আসলাম, সরণ যদি এই দিকে হয়, ত্বরণ কোন দিকে হবে? ত্বরণ কোন দিকে হবে? ত্বরণ এ থেকে ওর দিকে। এ থেকে ওর দিকে, এই যে এই দিকে, এইভাবে ত্বরণ হবে না? এটা আমাদের ত্বরণ না? এটা আমাদের ত্বরণ। হুম, বলো। জি ভাইয়া। ঠিক সেম ভাবে যদি আমি এটাকে ও থেকে বিতে নিয়ে যাই, এটা আমাদের সরণ হবে না? ও থেকে বিতে নিয়ে গেলে এটা আমাদের সরণ না? ও থেকে বিতে নিয়ে গেলে ও বি হচ্ছে আমাদের সরণের ডাইরেকশন হবে। তাহলে বলো, যখন ও বিতে নিয়ে যাব, সরণ যদি এই দিকে হয়, ত্বরণ তাহলে কোন দিকে হবে? ত্বরণ তাহলে কোন দিকে হবে? বলো, ত্বরণ কোন দিকে হবে? বি থেকে ওর দিকে। এই যে এটা হচ্ছে আমাদের ত্বরণের ডাইরেকশন হবে, এটা আমাদের ত্বরণের ডাইরেকশন হবে, তাই না? এটা হবে না? হুম, জি ভাইয়া। এবার দেখি, এবার আমাকে বলো, আমি যখন ও থেকে সির দিকে নিয়ে যাব তখন সরণ কোন দিকে? এই দিকেই তো, নাকি? এই দিকেই না? এইদিকে। ত্বরণ তাহলে কোন দিকে হবে? ত্বরণ তাহলে কোন দিকে হবে? সি থেকে ওর দিকে, অর্থাৎ এই যে এই দিকে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ত্বরণের ডাইরেকশন। ঠিক সেম ভাবে বলো তো, যখন আমি ও থেকে ডি তে নিয়ে যাব, ত্বরণের ডাইরেকশন কোন দিকে হবে? ত্বরণের ডাইরেকশন, ত্বরণের ডাইরেকশন এই তো ওর দিকে। ঠিক আছে, ওর দিকে হচ্ছে ত্বরণের ডাইরেকশন। ওই তো বলেছিলাম যে এখানে আমরা ওকে ধরেছিলাম নির্দিষ্ট বিন্দু, ত্বরণ সব সময় ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। এই তো দেখো, সব সময় আমাদের ত্বরণটা ওর দিকে কাজ করছে। এটাই দেখো তো, এটা আমাদের এক্স আর এর মধ্যে এই চিত্রটা না? এটাই আমাদের চিত্র না? হুম, এটাই আমাদের চিত্র না? বলো, এই চিত্র বুঝতে কার কোনো সমস্যা আছে? এই চিত্র বুঝতে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, এই কোয়েশ্চেনটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এই কোয়েশ্চেনটা তোমার সরল দোলকের সরণ এবং ত্বরণের মধ্যে কোন সম্পর্ক কাজ করে, বা কোন চিত্রটা সঠিক হবে। অনেকেই এটা পারেনি, বাট দেখো, কনসেপ্ট তোমার ঠিক থাকলে এটা পারা একদমই কঠিন না। কঠিন ছিল এটা, বলো তো? কঠিন ছিল এটা? হুম? না ভাইয়া। তুমি যদি জানো, এটা করতে তোমার 10 সেকেন্ডও লাগবে না, ওই বৃত্ত ভরাট করে যতক্ষণ সময় লাগে। আর না জানলে সারাক্ষণ বসে থাকা লাগবে। ওকে, বুঝতে পারলাম? বুঝতে পারলাম। জি ভাইয়া। তাহলে এটাই হচ্ছে আসছিল কততে, এই ডি ইউ, এটা কত? এটা হচ্ছে 24-25। ডি ইউ 24-25, এটা এমসিকিউ আসছে। আমার কাছে আপাতত কোয়েশ্চেনটা নাই, থাকলে তোমাদের দেখাতে পারতাম। ওকে, ঠিক আছে। এবার চলো, এবার হচ্ছে আমাদের নেক্সট টপিক। টপিকের নাম দাও সরল ছন্দিত স্পন্দনের ইকুয়েশন। সরল ছন্দিত, সরল ছন্দিত স্পন্দনের ইকুয়েশন। সরল ছন্দিত স্পন্দনের ইকুয়েশন। ওকে,
আমরা এখানে কি পড়লাম এখনই, যে সরল ছন্দিত গতিতে ত্বরণ হবে সরণের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয় তাহলে a is proportional to x হবে? বলতে পারি না a is proportional to x হবে? বলা যায় না? জি ভাইয়া। কিন্তু এটাও বলা আছে যে দিক হবে বিপরীতমুখী। তাহলে বলো তো সামনে একটা মাইনাস হবে না? এখানে মাইনাস হবে না সামনে? এই যে জি মাইনাস, ভাইয়া। ত্বরণ সরণের সমানুপাতিক, আর দিক যেহেতু ডাইরেকশন বিপরীত দিকে, সামনে একটা মাইনাস দিলাম। বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম? এটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, এখন এই তো এটা হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনের সম্পর্কটা, মানে a is proportional to minus x হবে। এখানেও লিখে রাখতে পারো a is proportional to minus x, a is proportional to minus x। ওকে, এটা মনে রাখলেই ওই বাংলা কথা নিজেরাই লিখতে পারবা। ত্বরণ সরণের সমানুপাতিক, দিক হবে বিপরীতমুখী। ওকে, এবার দেখো আমি কি করব, এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিব। তাহলে কি আসবে বলো তো? তাহলে কি আসবে? একটা ধ্রুবক চলে আসবে। আমি ওই ধ্রুবককে c দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি হবে? a is equal to minus cx হবে না? a is equal to minus cx। বলো। জি ভাইয়া। ওকে, এবার আমাকে বলো আমি ত্বরণকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি? বলো, a সমান কি লেখা যায়? a সমান এটা লেখা যায় না? dv dt। a সমান dv dt। জি ভাইয়া। এই তোমরা সবাই জানো তো এটা, নাকি সবাই জানো এটা? জি ভাইয়া। না জানলে বলো, না জানলে দেখাই দেবো। সব কিন্তু তোমাদের পারার কথা, এগুলো ভেক্টরই তোমাদের শিখিয়েছিলাম। ওকে, তাহলে a সমান আমরা লিখতে পারি dv dt। তাহলে a সমান লিখে ফেলো, a সমান লেখো dv dt, এটা সমান হচ্ছে মাইনাস cx। আবার বলো তো আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না যে d dt of v এটা সমান মাইনাস cx? লেখা যায়? লেখা যায়? জি ভাইয়া। ওকে, এবার দেখি বলো আমি v সমান আবার কি লিখতে পারি? v সমান আবার কি লিখতে পারি? ডিএক্স। dx dt। আশা করছি এগুলো আমরা সবাই জানি, এগুলো সবারই জানার কথা এতদিনে। v সমান লিখতে পারি dx dt। ওকে, সময়ের সাপেক্ষে ওই সরণের পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের বেগ। তো এই তো v এর জায়গায় লিখে ফেলো, ওটা v এর জায়গায় লেখো। তো এখানে d dt থাকলো তার মতো, আবার এখানে লিখতে পারি কি dx dt, এটা সমান হচ্ছে মাইনাস cx। এখন দেখি বলতো এই জিনিসকে আমরা কি লিখতে পারি? এই জিনিসকে আমরা কি লিখতে পারি? এই জিনিসকে এইভাবে লেখা যায় না? d স্কোয়ার x ডিভাইডেড dt স্কোয়ার লেখা যায়? লেখা যায়? জি ভাইয়া। আর এই তো মাইনাস cx কে বাম পাশে পার করে দিলাম, তাহলে হয়ে গেল প্লাস cx ইজ ইকাল টু 0। এই ধরনের সমীকরণ আমরা আগেও দেখেছি না? আগেও দেখেছি না এই ধরনের সমীকরণ? বলো, কই দেখেছি? এটা কিন্তু আমরা শোডিঞ্জারে দেখেছিলাম, মনে আছে? কেমিস্ট্রিতে শোডিঞ্জারে পড়িয়েছিলাম। এই দেখো বাচ্চাদের পড়াচ্ছি, আংশিক আংশিক ইয়া ছিল। অন্তরীকরণ। হ্যাঁ, এই দেখো বাচ্চাদের পড়াচ্ছি, ওদের শোডিঞ্জার পড়ালাম। এই যে দেখেছো, এখানে জাস্ট আংশিক ছিল, আর এখানে হচ্ছে মানে পূর্ণ, যেটা পূর্ণটা। ওকে, তাহলে এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস সি এক্স এটা সমান 0, এই যেটা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কি হবে বলতো? সরল ছন্দিত স্পন্দনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস সি এক্স ইজ ইকাল টু 0। এটা কি? এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। লেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ SHM। বুঝতে পারলাম কিভাবে আসলো এটা? কিছুই না, আমরা হচ্ছে ওই সম্পর্ক লিখলাম,
তারপর a কে ভেঙে dvdt লিখলাম, v কে ভেঙে dxdt লিখলাম। আলটিমেটলি হলো d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস cx ইজ ইকাল টু 0। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, খুবই সুন্দর। এখন তোমরা যারা অলরেডি অবশ্যই করেছো, ডিফারেন্সিয়েশন করেছো, করেছো না তোমরা ম্যাথে? ম্যাথে করেছো না? জি ভাইয়া। ওকে, এখন বলো এই জি যে ভাই। এখানে আমরা টোটাল কতবার ডিফারেন্সিয়েশন করেছি? কতবার ডিফারেন্সিয়েশন দুইবার। করেছি? দুইবার। দুইবার ডিফারেন্সিয়েশন করেছি, ওই জন্য এখানে আমরা পাওয়ার 2 দেখতে পাচ্ছি, পাওয়ার 2 দেখতে পাচ্ছি। তাহলে এই তো যতবার ডিফারেন্সিয়েশন করি এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের অর্ডার বা ক্রম বলা হয় না? অর্ডার বা ক্রম বলা হয় না? অর্ডার। জি ভাইয়া। তাহলে এটার অর্ডার কত? 2 না? এটার অর্ডার হচ্ছে 2, অর্ডার হচ্ছে 2। আমরা এটাকে এইভাবেও বলতে পারি যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ SHM, অর্থাৎ এখানে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করেছি। ওটাই হচ্ছে না, দেখো তো আমরা এখানে x কে দুইবার ডিফারেন্সিয়েশন করেছি না? জি ভাইয়া। ওকে, তাহলে এটাই কি বলতো? এটাই হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, কার কোনো সমস্যা না থাকলে আমরা এখন চলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করব। এটাই হচ্ছে আমাদের এখন কাজ। তো সরল সন্ধিত স্পন্দনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখলাম, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস সি এক্স ইজ ইকাল টু 0। এখানে আমাদের এক্স কি সেটা বুঝতে পাচ্ছি, টি কি সেটা বুঝতে পাচ্ছি, সি একটা জিনিস আমরা এখনো এর পরিচয়টা জানি না, এর পরিচয়টাও আমরা একটু পর উদ্ধার করব। আর এই পর্যন্ত আশা করছি আমরা ক্লিয়ার। আমাদের কতক্ষণ আছে দেখো তো? 3 মিনিট। ওকে, অনেক সময় আছে। দেখো তো টপিকের এখন নাম দাও যে সরল সন্ধিত স্পন্দনের এই ডিফারেনশিয়ালের বাংলা হচ্ছে ব্যবকলনীয়। ঠিক আছে, ব্যবকলন বলে। তো দেখো সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয়, সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় ইকুয়েশনের সমাধান। সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় ইকুয়েশনের সমাধান, মানে এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। সলভ করে কি পাওয়া যায় এটা দেখব। ক্লিয়ার? দেখো তো। ওকে, চলো এখন আমরা আগে তো যে সূত্রটা উদ্ধার করলাম উপরে ওই সূত্রটা লিখি। কি পেয়েছি আমরা? আমরা পেয়েছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস সি এক্স। এখানে সি এর পরিচয়টা হচ্ছে আপাতত এটা একটা সমানুপাতিক ধ্রুবক। এটার আসল পরিচয় কি এটা আমরা একটু পরে সেটা উদ্ধার করব। দেখো এ পর্যন্ত। ওকে, জি ভাইয়া। এবার এবার একটা কাজ করব। দেখো আমি হচ্ছে এটাকে একটু ওই ভি এর ফর্মে আবার নিয়ে যাব, মানে আমি বেগের ফর্মে নিয়ে যাব। তাহলে বেগের ফর্মে যদি নিয়ে যেতে চাই তাহলে আমার এইভাবে করতে হবে না, যে এখানে ডি ডিএক্স থাকলো, আবার সরি ডি ডিটি থাকলো এখানে, আর এখানে থাকবে হচ্ছে ডিএক্স ডিটি। আমরা যদি বেগের ফর্মে যেতে চাই এইভাবে লিখতে হবে না? এইভাবে, এইভাবে লিখতে হবে না? এই যে তখন এই জিনিসটাই আমার কি, এই জিনিসটা আমার ভি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ভি। ওকে, তোমরা আরেকবার যাও। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসকে ভি লিখতে পারি, তো লেখো ভি, লেখো এটাকে, এটাকে ভি লেখো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, তাহলে ডিভিডিটি লেখা যায় না বলো তো? ডিভিডিটি, এই যে এটাকে ডিভিডিটি প্লাস সি এক্স ইজ ইকাল টু 0 লেখা যায়। এটা লেখা যায়। জি ভাইয়া। এখন আমাদের প্রমাণের সুবিধার জন্য
বা ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উভয় পক্ষে এখন ভি দিয়ে গুণ করতে হবে। ওকে, উভয় পক্ষে আমরা এখন কি করব, ভি দিয়ে গুণ করব। তো এখানে ভি দিয়ে গুণ করো, এখানে হবে হচ্ছে এই তো ভি, তারপর এটা ডিভিডিটি, ডিভিডিটি, এখানে সি, তারপর এখানে এই তো ভি, এটা গুণ করলাম, তারপর এখানে এক্স ওর মতোই ছিল এটা। ওকে, আমরা কি করেছি এখানে উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে ভি গুণ করেছি। এটা আমাদের প্রমাণের জন্য লাগবে। কাজ করে না। ওকে, ঠিক আছে, চলো। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন এখন যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আবার বলো তো এই ভিকে আমরা কি লিখতে পারি? এই ভিকে ভির মতোই রাখো, এই ভিকে ভির মতোই রাখো, আর এখানে ডিভিডিটি লেখো, ডিভিডিটি। এখন দেখি বলো তো এই ভিকে আমরা কি লিখতে পারি? এই ভিকে আমরা কি লিখতে পারি? ডিফারেন্সিয়েশনের ফর্মে ডিএক্সডিটি লিখতে পারি না? ডিএক্সডিটি লিখতে পারি না? ডিএক্সডিটি লেখা যায়, লেখা যায়, জি ভাইয়া। লেখা যায়। তারপর এটাকে এক্স রাখলাম, এইভাবে নিয়ে আসলাম। ওকে, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। আমাদের আলটিমেট লক্ষ্যটা হচ্ছে এখান থেকে আমরা এই ডিটিকে বাদ দিব। এই ডিটিকে বাদ দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। ঠিক আছে? ওকে, জি ভাইয়া। ঠিক আছে। এখন দেখো উভয় পক্ষে আমরা ডিডি ডিটি বাদ দিতে পারি না, কমন নিয়ে বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। ওকে, তোমরা হয়তো জানো যে এই নিউটন এবং লিবনিস এই দুইজন মিলে হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেছিল, তাই না? এই দুইজন মিলে ক্যালকুলাস আবিষ্কার করেছিল। তো নিউটন সাহেব আসলে এই ক্যালকুলাসের ক্ষেত্রে এগুলোকে অপারেটর ধরেছিল, মানে ডিডিটিকে ও একটা অপারেটর ধরেছিল। তুমি অপারেটর যখন চিন্তা করবা তখন ডিটি ডিটি কাটাকাটি করা যায় না, বাট ওই লিবোনিজের যখন এগুলো শিখবা তখন মানে বড় ক্লাসে শিখতে পারবা, অ্যাডমিশনের টুকটাক একটু শিখতে পারবা। তো লিবোনিজ আসলে এইগুলোকে ভগ্নাংশ হিসেবেই চিন্তা করেছিল। তো লিবোনিজের কথা চিন্তা করলে তখন তুমি এগুলোকে ভগ্নাংশ আকারে ভাবতে পারো, তখন তুমি এই ডিটি কমন নিয়ে ওই পাশে পার করে দিয়ে জিরো করতে পারো। ঠিক আছে, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। তোমরা অ্যাডমিশনে গিয়ে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা একটু লিবোনিজের ওই ডিফারেন্সিয়াল এগুলো শিখতে পারবা, এনতম অর্ডারের জন্য লিবোনিজের সূত্রটা শিখতে পারবা। ওকে, তাহলে এখন আমরা কি করব, উভয় পক্ষ থেকে আমরা ডিটিকে বাদ দিব। তো এইভাবে লিখতে পারো, আমরা হচ্ছে এখানে ডিটি দিয়ে গুণ করলাম, এখানে হলো ভি ডিভি, এখানে হলো সি এক্স ডিএক্স, আর এখানে হবে 0 ইন্টু ডিটি। ওকে, ওকে, লেখা যায়? জি ভাইয়া। ঠিক আছে। এবার আমরা কি করব বলো তো, তোমাদের কি মনে হয় আমরা এত কষ্ট কেন করলাম? এত কষ্ট করার পর এখানে কি করব বলো? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করব। দেখো এই তো কি সুন্দর, এখানে ভি আছে, এখানে আবার আছে ডিভি, এখানে এক্স আছে, এখানে আবার আছে ডিএক্স, কত সুন্দর একটা ফর্ম চলে আসছে। তার মানে অবশ্যই আমরা এটাকে ইন্টিগ্রেশনের ফর্মে নিয়ে আসার জন্য এত হিবিজিবি কাজ করলাম। এখন করে দাও, ইন্টিগ্রেশন করো। এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করলাম ভি ডিভি, এটাকে আবার ইন্টিগ্রেশন করো সি এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করো 0 ডিটি। ইন্টিগ্রেশন তো এভাবে করা যায়, তোমরা তো জানো তাই না? করা যায় না এভাবে ইন্টিগ্রেশন? প্রত্যেকটা ফাংশন মানে যদি এইরকম থাকে আর কি, একটু লিখে নাও। মনে করো এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এই দুটো ফাংশন সমান মনে করো হচ্ছে এইচ অফ এক্স। তুমি যদি এখন ইন্টিগ্রেশন করো তাহলে ইন্টিগ্রেশন পুরোটাকে ইন্টিগ্রেশন করা বলা যে কথা, প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টিগ্রেশন বলা সেম কথা, প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টিগ্রেশন সেম কথা। ওকে, তো এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখন আমাকে বলো এখানে ইন্টিগ্রেশন করে কি পাবো?
এখানে ইন্টিগ্রেশন করে কি পাবো? এখানে কোন সূত্র হবে বলো, কোন সূত্র হবে? x টু দি পাওয়ার n এর সূত্র না? x টু দি পাওয়ার n এর সূত্র না? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এটা সমান কি হয়? x এর পাওয়ার 1 বেড়ে যায়, x টু দি পাওয়ার n প্লাস 1, আর পাওয়ার যেটা বাড়লো সেটাতে ভাগ হয়ে যাবে n প্লাস 1, আর অবশ্যই একটা c থাকে। এগুলো তো জানো তোমরা, তাই না? এগুলো তোমরা শিখিয়েছি, ভেক্টরেও পড়িয়েছি, একদম বেসিক কথাবার্তা এগুলো। ওকে ওকে, বুঝলাম। এই কথাবার্তা বলো না কেন? বলো বলো, কথাবার্তা বলো। ওকে, ঠিক আছে। এখন বলো, এখানে যদি ইন্টিগ্রেশন অফ ভি ডিভি করি কত আসবে? এখানে এখানে আসবে হচ্ছে ভি স্কোয়ার বাই 2, এখানে আসবে হচ্ছে ভি স্কোয়ার বাই 2। বুঝতেই পারছো একটা এখানে কনস্ট্যান্ট আসবে, তো এই কনস্ট্যান্টটাকে আপাতত আমরা মাথায় রেখে দিলাম। ওকে, মাথায় রাখলাম। ওকে, তারপর এখানে বলো ইন্টিগ্রেশন অফ সিএক্স ডিএক্স করলে কত আসবে? সিএক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে, এখানেও কি হবে? এখানেও একটা কনস্ট্যান্ট আসবে। ওকে, তোমরা লিখতে পারো এটা, মানে কেন লিখছি না একটু পরে বুঝতে পারবা। মনে করে এখানে একটা কনস্ট্যান্ট আসলো, আমরা ধরলাম এটা k1, এখানে একটা কনস্ট্যান্ট আসবে সেটা k2। এখন বলো এই 0 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 dt মানে কি হবে? 0 dt মানে এই কি বলে এসব, এসব বলে তো পাপ হবে। কনস্ট্যান্ট হবে, বুঝছো? 0 কে ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট হয়। ওকে, কনস্ট্যান্ট আসবে এখানে। কিভাবে বলো তো? এইগুলো তোমাদের যদি এখন শেখাতে হয়, একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে তো 0 আসে, হ্যাঁ তাহলে 0 এইভাবেও চিন্তা করতে পারো। একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে যদি 0 হয়, তাহলে 0 কে ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, ভাইস ভার্সা, একটা তো অপরটার অপোজিট। তো এইভাবেও চিন্তা করতে পারো। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, এটাকে হচ্ছে এমনি ছোট হাতের কে দাও, এগুলো ছোট হাতের কে মনে করো। এবার একটা কাজ করো, এই 2 কে, আচ্ছা আগে k1 k2 কে এই পাশে নিয়ে যাও। তাহলে এখানে হচ্ছে ভি স্কোয়ার বাই 2 থাকলো, এখানে থাকলো সি এক্স স্কোয়ার বাই 2, এখানে হবে স্মল কে মাইনাস k1, তারপর হচ্ছে মাইনাস k2। এখন দেখো তো এই 2 কে কমন নিয়ে ওই পাশে গুণ করা যায় না? ওই পাশে গুণ করা যায় না? তখন কি পাবো? ভি স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার সমান 2 ইন্টু এই হাবিজাবিগুলা, এই হাবিজাবিগুলা। এখন দেখো তো এই সবগুলো কনস্ট্যান্ট না? এই সবগুলো কনস্ট্যান্ট না? তাহলে এই তো এই সবগুলো কনস্ট্যান্ট, যেহেতু এটা, তাহলে এই কনস্ট্যান্ট গুলোকে আমরা আরেকটা কনস্ট্যান্ট ধরলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল কে। ওকে, যেহেতু এগুলো সবগুলোই কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল যেটাই করো কনস্ট্যান্ট জিনিসই পাবা। তো এই সম্পূর্ণ কনস্ট্যান্টকে আমরা কে ধরব। আর কোনো সমস্যা আছে? কোনো অবজেকশন আছে? বলো তো। ওকে, মনে মনে করো যে তোমার এই কে এর মান 2, এই কে এর মান 1, এই কে এর মান 5, তাকে আবার গুণ করেছি এই হাবিজাবি করে, তো যেটা পাবো ওটাও তো একটা কনস্ট্যান্ট হবে। তো এই কনস্ট্যান্টকেই আমরা আলটিমেটলি ক্যাপিটাল কে তে প্রকাশ করলাম। ঠিক আছে, এখন এই তো একটা বিশাল বড় একটা জিনিসপত্র কাজ করে আমরা এরকম কিছু একটা পেলাম। তো আমাদের এখানকার প্রথম কাজ হচ্ছে এখান থেকে কে এর পরিচয়টা বের করা, কারণ কে তো আমরা এখানে একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, একে তো আমরা রাখতে পারবো না, এই কেটাকে এখান থেকে গায়েব করতে হবে। তো এটাই আমরা এখন সলভ করব। ওকে, এবার একটু ভালো করে বোঝো, এটা একটা সরল দোলক। সরল দোলক দিয়ে বোঝালে তোমরা সহজে বুঝবা, ওই জন্য আমি সরল দোলকই নিচ্ছি। এটা একটা দোলক, এই যে এটা হচ্ছে একটা দোলক। এই দোলকটা এখানে ছিল, এই দোলকটা এখানে ছিল। এই দোলককে আমি কি করলাম? টেনে এখানে নিয়ে আসলাম, টেনে এখানে নিয়ে আসলাম। তোমরা কি বলতে পারবা বিস্তার কি জিনিস? ক্লাস 9-10 পড়েছো, বিস্তার কি জিনিস? 9-10 পড়েছো? সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে সরণটা হয় তাকে আমরা বিস্তার বলি, তাই না? সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে সরণটা হয় তাকে আমরা বিস্তার বলি। তাহলে এই তো আমরা হচ্ছে কি করলাম, এটা আমরা সাম্যাবস্থা ধরলাম,
এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে সে যেখানে স্টেবল থাকে ওটা তার সাম্যাবস্থা। একটা সরল দোলককে কি তুমি কখনো এখানে স্টেবল রাখতে পারবা? বলতো, স্টেবল রাখতে পারবা বাহ্যিক ফোর্স না অ্যাপ্লাই করলে? হুম, পারবো না কিন্তু। না ভাইয়া। ওকে, তাহলে এটা হচ্ছে তার সাম্যাবস্থা। ঠিক আছে, এখন এই তো এই সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ দূরত্ব, সরণ যেহেতু সরলরৈখিক, এই ডিস্টেন্সটা নিতে হয়। ঠিক আছে, কেন এটা নিতে হয় এটা আমরা সামনের দিকে শিখতে পারবো। জাস্ট মনে রাখো যে আমরা যখন সরণ কাউন্ট করব তখন এই ডিস্টেন্সটা নিতে হয়, এটা হচ্ছে তার বিস্তার হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণ। আবার যেহেতু সর্বাধিক সরণ এটা, তার মানে এটা আমরা বিস্তার কিংবা এ দিয়েও প্রকাশ করতে পারি। এ মানে হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড। বিস্তারকে আমরা ইংরেজিতে বলি অ্যামপ্লিটিউড। এগুলো 19-এ ছিল তো, পারার কথা তো হচ্ছে। ঠিক আছে, এবার এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের বিস্তার। এই জিনিসটা হচ্ছে আমাদের বিস্তার। এই জিনিসটা হচ্ছে আমাদের বিস্তার। ওকে, তাহলে এবার একটু ভালো করে চিন্তা করো। একটা সরল দোলককে আমি সাম্যাবস্থায় রেখেছিলাম, রাখার পর তাকে বিস্তারে নিয়ে গেলাম, মানে এই যে এখানে যখন নিয়ে গেলাম, আচ্ছা বিস্তারের তীর চিহ্নটা একটু ভুল হলো, এখানে দিই, এটা আরো ভালো হবে। এটা হচ্ছে বিস্তার। ওকে, সর্বোচ্চ যে সরণটা সেটা হচ্ছে বিস্তার। এটা তাহলে আমি একটা সরল দোলককে বিস্তার পজিশনে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর এই সরল দোলককে আমি ছেড়ে দিলাম। তাহলে কি হবে? সরল দোলকটা একবার এখান থেকে এই দিকে যাবে, আবার এখান থেকে এখানে আসবে। তাহলে এবার ঠান্ডা মাথায় বলো, একটা সরল দোলক যখন এখানে আসবে তখন তার বেগ কত হবে? বলো। 0 হবে। 0 হবে। কারণ কি? ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা সরল দোলককে আমি এখান থেকে ছেড়ে দিলাম, এখান থেকে আস্তে 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 এখানে যাবে, তার বেগ হয়ে যাবে 0। তারপর তখনই তো বিপরীত দিকে যাত্রা করবে, যাত্রা করে আবার এখানে আসবে, এখানে আসার পর বেগ হয়ে যাবে 0। আবার এই দিক থেকে এই দিকে যাবে, এখানে বেগ হবে 0। যখনই বেগ 0 হবে তখন ওই জায়গা থেকে সে বিপরীত দিকে ঘোরা শুরু করবে। ওকে, এটা আমরা সামনে আরো ভালো করে পড়বো। জাস্ট আপাতত জেনে রাখো যে বিস্তার অবস্থায় বেগের মান হয় সর্বনিম্ন, অর্থাৎ 0। ক্লিয়ার? ক্লিয়ার? হুম, জি ভাইয়া। জাস্ট জেনে রাখো সাম্যাবস্থায় বেগের মান হয় সর্বোচ্চ, আর বিস্তার অবস্থায় বেগের মানটা হয় 0। তাহলে এই অবস্থায় বেগের মান 0। তাহলে আমি কি এখানে বলতে পারি যে যখন সরণের মানটা বিস্তারের সমান হবে তখন বেগের মানটা 0? বলা যায়? বলো তো। জি ভাইয়া। বলা যায়। চল লিখি। লেখো, লেখো হচ্ছে যখন যখন x ইজ ইকাল টু a, মানে সরণের মানটা বিস্তারের সমান, সরণের মানটা বিস্তারের সমান, তখন v এর মানটা 0। বলা যায় v এর মানটা 0। হুম, ওকে, এখন আমি যে কাজ করব, এই x এর মান এখানে a বসাবো, v এর মান এখানে 0 বসাবো, তাহলে দেখবো আমরা k এর মান চলে আসবে। তো বসিয়ে দাও, এখন বসিয়ে দাও। তাহলে এখন আমরা কি পাবো? এই তো v এর মান 0 বসাও, 0 স্কোয়ার, x এর জায়গায় a বসাও, তাহলে c a স্কোয়ার, এটা সমান k, অর্থাৎ k আমি পাচ্ছি কি বলতো? c a স্কোয়ার। ক্লিয়ার? 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 জি ভাইয়া। ওকে, খুবই সুন্দর। এখন আমি কি করব? 1 নম্বর সমীকরণে k এর মানটা বসাই দিব। চলো তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে এখন 1 হতে আমরা কি পাবো? দেখো v স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার, আর কে সমান হবে সি স্কোয়ার। এখন বলো তো আমাদের মন কি চাচ্ছে? আমাদের মন এখন কি চাচ্ছে? বলো, মন কি চাচ্ছে?
মন কি চাচ্ছে এই cx² কে ডান পাশে পার করে দিই, তাহলে কমন নেওয়া যায়। তো মনের কথা শোনো, শুনে হচ্ছে ডান পাশে পার করো, তাহলে এখানে আমরা পাবো a² মাইনাস x²। ওকে, কি আদি বুঝতে পারছো আমরা কোন দিকে যাচ্ছি? তুমি যেহেতু চ্যাপ্টারটা পড়েছো। না ভাইয়া, এত কিছু তো পড়ি নাই। ও আচ্ছা, এত কিছু করনি, সমস্যা নেই, এখন করো। এখন দেখো আমাদের মন আরো কি চাই বলো, আমাদের মন আরো কি চাই? আমাদের মন এখন চাচ্ছে উভয় পাশে রুট করে দিই, তো দাও রুট করে। তাহলে এখানে কি পাবো? এখানে পাবো ভি, এখানে পাবো রুট সি, এখানে পাবো রুট ওভার a² মাইনাস x²। ওকে ওকে, এই বিশাল বড় কিন্তু এটা ডেরিভেশন, অনেক বড়। এগুলো কিন্তু পরীক্ষায় জীবনেও আসবে না, এগুলো পরীক্ষায় জীবনেও আসবে না। জাস্ট সূত্রের মানে সূত্রগুলো কিভাবে আসলো ওটা দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমরা এখানে একটা জিনিস পেলাম, এই জিনিসকে সুন্দর করে বক্স করে রাখো, এটা আমাদের পরে লাগবে। আদি এখন তো চিনতে পারছো নাকি? জি ভাইয়া, এখন চিনছি। এখন একটু একটু চেনা যাচ্ছে, তাও পুরোপুরি চেনা যাচ্ছে না, তাই না? তাহলে এই হ্যাঁ, জিনিসকে রাখো। আমাদের হ্যাঁ, মানে ইকুয়েশন পুরা মুখস্থ করাইছে, কেমনে আসছে কিভাবে আসছে কিছু দেখায় নাই, ওকে, এজন্য ফার্স্টে কষ্ট হইতেছিল চিনতে। সমস্যা নেই, এখন দেখো, এখন ভালো করে চিনতে পারবা। তাহলে এই তো, এখানে আমাদের এ জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড কিংবা বিস্তার, আর এক্স হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট অর শর্ট। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত কারো সমস্যা নেই, এই পর্যন্ত কারো সমস্যা নেই। না ভাইয়া। ওকে, এখন আবার আমরা কি করব? আবার আমরা ভি কে ভাঙাই দিব, আবার আমরা ভি কে ভাঙাই দিব। তো বলো, ভি কে ভাঙালে কি পাবো? ভি ডিএক্স। ডিএক্স ডিটি। কখন কি করছে তার হুঁশ নাই, একবার ভি কে ভাঙাচ্ছি, একবার ভি কে জোড়া লাগাচ্ছি, কোনো ঠিক নাই, যখন যেটা দরকার হয়। ওকে, তো ভি কে ভাঙাই দাও, ভি কে ভাঙাই দিলে আমি পাবো ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি এটা সমান হবে রুট ওভার সি রুট ওভার a² মাইনাস x²। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই a² মাইনাস x² এই রুটের পার্টটাকে ভাগ করে দিব, আর ডিটি কে এখানে গুণ করে দিব। কেন করব এখনই বুঝতে পারবো, ঠিক আছে? আমি কি করব বলো তো, এখানে আমি হচ্ছে এই জিনিসটাকে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে যাব, আর এই ডিটি যেটা আছে, এই ডিটি যেটা আছে এটাকে এখানে নিয়ে যাব, বজ্রগুণ করবো আর কি। ওকে, করে ফেলো, করে ফেলো, তাহলে দেখবা আইলাজাত হয়ে যাবে। এই তো ডিএক্স ডিভাইডেড রুট ওভার a² মাইনাস x², আর এখানে হবে রুট ওভার সি, আর হচ্ছে এখানে ডিটি। বলো এখন তোমাদের মন কি চাই? এখন তোমাদের মন কি চাই? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করব। এখন আমাদের মন চাচ্ছে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো করে ফেলো, যেহেতু মন চাচ্ছে, মনের কথা শোনো, মনের কথা শুনে আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে ডিএক্স রুট ওভার a² মাইনাস x², আর এখানে ইন্টিগ্রেশন অফ রুট সি ডিটি। এখন যারা ইন্টিগ্রেশন করেছো তারা আমাকে বলো, বাম পাশের জিনিসকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? পড়েছো? 10.2 ছিল, 10.2 পড়া আছে কারো? না পড়া থাকলে সমস্যা নেই। সাইন ইনভার্স শিখছি ওটা সাইন কি ভাইয়া? ইনভার্স, ভেরি গুড, সাইন ইনভার্স। অর্থাৎ আমরা যদি কখনো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড রুট ওভার a² মাইনাস x² করি, তাহলে এটার ইন্টিগ্রেশন আসবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এগুলো তোমরা শিখবা, কিভাবে আসে এগুলো শিখবা। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কি করো, তাহলে হচ্ছে এই তো এটাকে ইন্টিগ্রেট করো, ডিফারেন্সিয়েট করো, দেখবা এটা চলে আসবে। ও সরি সরি, কি বললাম, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখবা এটা চলে আসবে। এটা ভাইয়া প্র্যাকটিক্যালে ভাইবাতে ধরছিলাম, পারছিলাম না, তার জন্য মানে মনে আছে। ও আচ্ছা, ভালো, না পারলে মনে থাকে ভালো। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে কি হলো, আমরা যদি হচ্ছে ও ভুল বললাম, এটাকে হচ্ছে কি করতে হবে বলতো, এটাকে ইন্টিগ্রেট করে এটা পাইলাম যে ডিফারেন্সিয়েট করো।
তাই না? ডিফারেন্সিয়েট করলে এটা পাবা। ভাইয়া হ্যাঁ বলো। এখানে একটা 1/a ছিল না? 1/a sin ওয়ান inverse। বাই এ এর মান 1 হলে তখন ওটা 1/a হবে, ঠিক আছে? তখন হবে ও এর মান যখন 1 তখন কি হবে, dx ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তখন হবে সাইন ইনভার্স এক্স হবে। ওকে, তখন সাইন ইনভার্স এক্স। এখন ধরে নাও এটা এইরকমই, কিছু করার নাই, তোমরা যেহেতু ইন্টিগ্রেশন এখনো করোনি বা অনেকে করেছো, আপাতত জেনে রাখো এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এর সূত্র। তাহলে এখন আমাকে বলো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, বলো ইন্টিগ্রেট করলে। sin inverse x বাই বড় হাতের A। সাইন ইনভার্স এক্স বাই বড় হাতের এ। আর এখানে কি পাবো বলো তো, এখানে কি পাবো, এখানে কি পাবো? t প্লাস c। আরেকবার। t প্লাস কনস্ট্যান্ট। টি প্লাস কনস্ট্যান্ট কেন? আচ্ছা দেখো, একটু ভালো করে দেখো, ভালো করে দেখো। এই যে আমরা হচ্ছে এখানে কি করলাম, আমরা হচ্ছে এখানে তোমার এই রুট সি কে বাহিরে নিয়ে আসলাম, রুট সি কে বাহিরে নিয়ে আসলাম। হাইরি তোমাদের কত কি করে শেখাতে হয় ইন্টিগ্রেশন। এই তো রুট সি কে, এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ ডিটি। তোমাদের এগুলো কত শিখিয়েছি, চলো একটু ঘুরে আসি বাচ্চাদের ক্লাস থেকে। ওদের এটা পড়াতে গিয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেছে একদম। ভাইয়া হ্যাঁ বলো। ইন্টিগ্রেশন অফ dx সমান x এক্স, প্লাস c না? এক্স প্লাস সি, হ্যাঁ ওটাই, এই যে দেখো। তাহলে এখানে তো t প্লাস কনস্ট্যান্টই হবে। হ্যাঁ ওটাই তো হবে, কিন্তু তো সামনে যে রুট সি আছে ওটা গুণ করতে হবে ও না। হ্যাঁ রুট সি, এই তো হ্যাঁ দেখো হ্যাঁ। ওদের শিখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডি কাঁঠাল পাতা মানে কাঁঠাল পাতা, ইন্টিগ্রেশন অফ ডি ছাগল মানে ছাগল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স কিভাবে আসে, এই যে এইভাবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়েই আসে। ওকে, এই যে এইভাবে দেখো, এখানে 1 আছে গুণ, কিছু নাই মানে 1 আছে, আর 1 কে আমি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, তারপর এক্স টু দি পাওয়ার 0 এর জন্য ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করো, এরকম আসবে, এক্স আসবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ইনটু সামথিং থাকলে ওই সামথিংটাই আউটপুট চলে আসে। এখানে আমাদের যেহেতু ইন্টিগ্রেশন অফ কি আছে, ইন্টিগ্রেশন অফ ডিটি আছে, ওই জন্য কি হবে, শুধুমাত্র টি হবে। এই তো রুট ওভার সিটি, আর একটা কনস্ট্যান্ট আসবে, তো এখানে একটা কনস্ট্যান্ট আসতো, এখানেও একটা কনস্ট্যান্ট আসতো, দুইটা কনস্ট্যান্ট মিলে আমি আরেকটা কনস্ট্যান্ট করে দিলাম, তাকে দিলাম ডেল, তাকে দিলাম ডেল। ডেল কেন দিলাম এটাও বুঝতে পারবো। ওকে, ওকে জি ভাইয়া। ঠিক আছে। এখন দেখো আমি সাইন ইনভার্সকে সুন্দর করে ডান পাশে নিয়ে আসবো, সাইন ইনভার্সকে সুন্দর করে ডান পাশে নিয়ে আসবো। তো নাও ডান পাশে নিয়ে আসো, তাহলে সাইন ইনভার্স এক্স কে এই পাশে নিয়ে গেলে কি পাবো, সাইন পাবো না, সাইন পাবো না। তাহলে এই জি তো ভাই। এক্স বাই এ সমান সাইন রুট ওভার সিটি প্লাস ডেল, সিটি প্লাস ডেল। এখন এ কে পাশে গুণ করে দাও, আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র পেয়ে যাব, x is equal to a sin root over ct plus del. ওকে, ওকে জি ভাইয়া। বিশাল বড় একটা ডেরিভেশন করে আমরা আলটিমেটলি এই সূত্রটা পেলাম, x is equal to a sin root over ct plus del। এই ধরনের জিনিসপত্র কিন্তু আমরা ভৌত আলোক বিজ্ঞানের মধ্যেও দেখেছিলাম, মনে আছে? ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে বারবার তরঙ্গের সমীকরণ লিখছিলাম, তরঙ্গের সমীকরণ লেখার সময় কিন্তু এই রকম জিনিসপত্র লিখেছিলাম, যদি মনে করতে পারো আর কি। ওকে, জি ভাইয়া। ওকে তোমরা বুঝছো, তোমাদের ভাইয়ার জন্য বেশি বেশি দোয়া করো, তোমাদের ভাইয়া দেখবা এই 7 দিনের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারাটারও যাইতে পারে, বুঝছো? মানে পড়ার যে চাপ, কি যে করবো আল্লাহ মাবুদ জানে, অনেক পড়ার চাপ। ওকে আচ্ছা, একটু একটু এক মিনিট। ওকে চলো হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম, x is equal to
এ সাইন রুট ওভার সিটি প্লাস ডেল। ওকে, আমরা সি এর পরিচয় কিন্তু এখনো জানি না, আমরা সি এর পরিচয় এখনো জানি না। ওকে, এর পরিচয় আমরা এখনই উদ্ধার করব। তার আগে এখানে আমরা একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছি, ডেলের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। ওকে, তো এখন দেখো তো এই জিনিসটা সাইনের মধ্যে আছে না, সাইনের মধ্যে আছে না, সাইনের মধ্যে, জি ভাইয়া। সাইনের মধ্যে থাকে কি, সাইনের মধ্যে কে থাকে? কোন থাকে সেটা? কোন থাকে, অবশ্যই ভেতরে কোনো একটা কোণ নির্দেশ করছে এখানে। তো ওই জন্য আমরা এই যে ডেল যেটা আছে, এই ডেলের একটা পরিচয় আছে, এই ডেলকে আমরা থিটা নট দিয়েও প্রকাশ করতে পারি, থিটা নট দিয়েও প্রকাশ করতে পারি। এটা দ্বারা বোঝাই আদি দশা কোণ। ওকে, কেমনে আসলো কিভাবে আসলো একটু পরে দেখতে পারবো। এটা হচ্ছে আদি দশা কোণ। দশা তোমরা ক্লাস 9-10 পড়েছো তরঙ্গের মধ্যে, বুঝুনি হয়তো কিছুই, এবার বুঝতে পারবা, ইন্টারে বুঝতে পারবা। তাহলে আদি দশা কোণ, এটাকে আমরা ইংরেজিতে বলি এপক বলি, ইংরেজিতে বলি এপক। এই তোমরা কি দশা মানে বোঝো? দশা মানে বোঝো? সংজ্ঞা মুখস্থ করছিলাম। সংজ্ঞা মুখস্থ করেছিলাম যে তরঙ্গে অবস্থিত কোন একটা কণার সম্যক অবস্থা প্রকাশকারী রাশিকে দশা বলে, এরকমই কিছু পড়েছিল না? জি ভাইয়া। কিন্তু ওটা আসলে কি বোঝায় সেটা আমরা বুঝিনি, আমি নিজেও বুঝিনি, যখন পড়েছিলাম নিজেও বুঝিনি। বুঝতে পারবা, আমরা কি শিখি ধাপে ধাপে, তাহলে বুঝতে পারবো। ওকে, তাহলে এই যে আমরা এই জিনিসটার পরিচয় লিখে রাখলাম, এই দশা কিভাবে হচ্ছে একটা তরঙ্গে অবস্থিত কণার সবকিছু মানে নিয়ন্ত্রণ করে, এটাও আমরা দেখব। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আমরা দেখো এখন পর্যন্ত এর পরিচয় জানি, এ হচ্ছে এখানে বিস্তার, এক্স হচ্ছে সরণ, ভেতরে টি হচ্ছে টাইম, ডেল হচ্ছে আদি দশা কোণ। সি এর পরিচয় এখনো জানি না, সি এর পরিচয় এখনো জানি না। আমাদের এখন সি এর পরিচয় উদ্ধার করতে হবে, তাই না? সি এর পরিচয় উদ্ধার করতে হবে। চলো আমরা এখন সি এর পরিচয় উদ্ধার করি। তো এটার উদ্ধার করার জন্য আমাদের আরেকটা টপিক শিখতে হবে। টপিকের নাম লেখো, টপিকের নাম লেখা হচ্ছে ব্যবকলনীয় ইকুয়েশনের, ব্যবকলনীয় ব্যবকলনীয় ইকুয়েশনের অজ্ঞাত ধ্রুবকগুলোর পরিচয়। মানে এগুলো দ্বারা আসলে কি বোঝায় সেটা আমরা দেখব। অজ্ঞাত ধ্রুবকগুলোর পরিচয়, ব্র্যাকেটে লেখো বাংলা অনুধাবন, বাংলা অনুধাবন। আমরা আসলে এটাকে বোঝার চেষ্টা করব কি বোঝায়। তাহলে ব্যবকলনীয় ইকুয়েশনের অজ্ঞাত যে ধ্রুবকগুলো আছে, সেই ধ্রুবকগুলোর পরিচয় আমরা এখন দেখব। চলো দেখি তাহলে। খুবই সহজ একটা টপিক এটা, এই টপিকটা বুঝতে পারলে আমাদের ক্লাস তো আর বেশি আগাবো না, এই টপিকটাই শেষ করব। ওকে, তাহলে ব্যবকলনীয় ইকুয়েশনের অজ্ঞাত ধ্রুবকগুলোর পরিচয় আমরা এখন বাংলা অনুধাবন করব। তার আগে আমরা আমাদের এতক্ষণ কষ্ট করে যে সমীকরণটা পাইলাম ওটা একটু লিখি। দেখো, x is equal to a sin root over ct plus 10। আমরা এখন এই যে এখানকার যে ধ্রুবকগুলো আছে, স্পেশালি ডেল আর এই সি, এদের পরিচয়গুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে, বোঝার চেষ্টা করব। ওকে, মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে? এটা সেই বৃত্তাকার পথ, এটা হচ্ছে একটা বস্তুর বৃত্তাকার পথ, ঠিক আছে? এটা একটা বস্তুর বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে, তো এটা হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র। এই বস্তুটা কি করছে? এই বৃত্তাকার পথে ঘুরছে। খুবই সুন্দর কথা। তো আমরা এখন কি করব? আমরা এখন এই যে বস্তুটা ঘুরছে, ওই বস্তুর গতিপথকে ডিটেক্ট করার ট্রাই করব, ওই বস্তুর গতিপথকে ডিটেক্ট করার ট্রাই করব। তো কিভাবে ট্রাই করব? আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে একটা লাইট সোর্স রাখলাম, আমরা কি করব এখানে একটা লাইট সোর্স রাখবো। এটা কি? এটা হচ্ছে লাইট সোর্স, এটা হচ্ছে লাইট সোর্স, এটা হচ্ছে
লাইট সোর্স। এই লাইট সোর্স কি করবে? লাইট সোর্স হচ্ছে এখান থেকে আলো দেবে, আলো ফেলবে। তো ওই যে ওই বস্তু যেখানে যেখানে ঘুরবে সেখানে সেখানে আলো পড়বে। ওই আলো দেখে দেখে, ওই বস্তুর ছায়া দেখে দেখে আমরা বস্তুটাকে ডিটেক্ট করার ট্রাই করব। ঠিক আছে, ছায়া দেখে দেখে ডিটেক্ট করার ট্রাই করব, এটাই আমাদের কাজ হবে। তো এই তো, এই বস্তুর ছায়াকে ধরার জন্য আমাদের অবশ্যই একটা পর্দা লাগবে, তাই না? একটা পর্দা লাগবে না? এটা হচ্ছে সেই পর্দা, এটা হচ্ছে সেই পর্দা। মেইন কথা কি, এই বস্তু যখন এখানে ঘুরবে তখন লাইট এসে এর উপর পড়বে, এর মানে ছায়াটা এখানে পড়বে। এই বস্তু যখন এখানে থাকবে, লাইট এসে হচ্ছে এখানে হিট করবে, বস্তুটা এখানে পড়বে। এটাই তো, এরকমই হবে না? হুম, বলো বাচ্চারা। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার একটু ভালো করে বোঝার ট্রাই করো, খুবই সহজ, এটা একদমই সহজ। এটা হচ্ছে লাইট সোর্স, এখান থেকে হচ্ছে আলো পড়বে। ওকে, এবার আমাদের একটা নির্দিষ্ট বিন্দু ধরতে হবে। তো নির্দিষ্ট বিন্দুকে আমি ধরলাম এটা, এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু। ওকে, আচ্ছা, নির্দিষ্ট বিন্দু না ধরে মনে করো কণাটা এখানে আছে, এই কণাটা এখানে আছে, আর আমরা ধরলাম এই বিন্দুটা এখানে একটা বিন্দু। আমরা এখানে একটা নির্দিষ্ট বিন্দু এটাকে ধরলাম, এটা হচ্ছে তার নির্দিষ্ট বিন্দু। এখন এই বস্তুটা ঘুরছে, তাহলে ঘূর্ণনশীল বস্তুর কৌণিক বেগ থাকবে না, কৌণিক কম্পাঙ্ক থাকবে না? হুম, জি ভাইয়া। কৌণিক কম্পাঙ্ক থাকবে। তো ধরলাম বস্তুটার কৌণিক কম্পাঙ্ক এইভাবে কাজ করছে। ওকে, এইভাবে কাজ করছে। ওকে, খুবই সুন্দর কথা। এখন দেখো কি হবে, এই যে আমাদের হচ্ছে এটা সেই ও বিন্দু, এই বস্তুটা যখন এখানে থাকবে তখন লাইট এসে এর উপর হিট করবে, পর্দায় কোথায় হচ্ছে ছায়া তৈরি হবে বলো? একদম সোজাসুজি না? এখানে তৈরি হবে না? একদম এখানে, একদম এখানে, হ্যাঁ। একদম এখানে। ঠিক আছে, একদম এখানে। মনে করো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই ও বিন্দু যেটা আছে সে নির্দিষ্ট বিন্দুটার ছায়া। এটা হচ্ছে আমাদের ওই ও বিন্দু যেটা সেই নির্দিষ্ট বিন্দুর ছায়া। ওকে, আমাদের কণাটা এখান থেকেও এখানে মনে করো দাঁড়ায়ছিল, এখানে মনে করো দাঁড়ায়ছিল। এখন কি হলো, এখন একটু চিন্তা করো। এখন মনে করো এই কণাটা, এই কণাটা এখানে আসলো, এই কণাটা এখানে আসলো। তখন বলো, তখন আমাদের এই লাইট এসে এখানে আঘাত করবে, এখানে গিয়ে ছায়া তৈরি হবে না? এখানে গিয়ে ছায়া তৈরি হবে না? এই যে এখানে, এখানে, জি ভাইয়া। এই যে এখানে এসে ছায়া তৈরি হবে। আবার 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 যখন কি হবে, একটা কাজ করতে পারো, ডট ডট দিয়ে উল্লেখ করতে পারো, তাহলে বুঝবা ভালো। ডট ডট দিয়ে দাও, ডট ডট দিয়ে দাও। ওকে, এখানে দিলাম। তারপর তারপর এই বস্তু যখন এখানে ছিল তখন আমি এই দিক, জাস্ট বোঝানোর জন্য আর কি, এটা হচ্ছে এখানে দিয়ে দাও। ওকে, ঠিক আছে। এখন মনে করো এই বস্তুটা আবার কি করলো, এখানে চলে গেল, এই বস্তুটা এখানে চলে গেল। তাহলে কি হবে, তার ছায়া কোথায় হবে? তার ছায়া তো করেসপন্ডিং ভাবে এখানে হবে না? এখানে হবে না? এখানে হবে না? হুম, জি ভাইয়া। এখানে হবে। তারপর এখানে ডট ডট দিয়ে দাও, এখানে ডট ডট দিয়ে দাও, এখানে ডট ডট দিয়ে দিলাম। তারপর তারপর কালার কইয়ার, এই যে মনে করো এখন বস্তুটা এখানে আছে, এখন বস্তুটা এখানে আছে। তাহলে তখন কি হবে, এই যে এর করেসপন্ডিং ছায়া পড়বে এখানে, এর করেসপন্ডিং ছায়া পড়বে এখানে। এখানে পড়বে না? বলো তো, এখানে পড়বে না? জি ভাইয়া। আচ্ছা, আমাকে বলো তো, এই যে এই বস্তুর যে গতিপথ আছে, এই গতিপথের মধ্যে সর্বোচ্চ দূরত্ব কোনটা হবে? একটা কাজ করি, আমি একটু পয়েন্টের নাম দিই। এটা আমি এ পয়েন্ট দিলাম, এটা আমি ধরো হচ্ছে বি পয়েন্ট দিলাম, এটা আমি সি পয়েন্ট দিলাম। তাহলে বলো তো এখানে সর্বোচ্চ দূরত্ব কত হবে? সর্বোচ্চ দূরত্ব কত হবে? পয়েন্ট। সি পয়েন্টটা মানে ওসি এখানে সর্বোচ্চ দূরত্ব হবে। আর সর্বোচ্চ দূরত্বকে আমরা বিস্তার বলি, সর্বোচ্চ দূরত্বকেই আমরা বলি বিস্তার। ওকে, সমস্যা নেই, ওটা পরে, এসব পরে। এখন একটু চিন্তা করো, এখন একটু চিন্তা করো। এখন আমাদের যেটা কথা, এই বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে? ওপরের দিকে সরণ হচ্ছে না? প্রত্যেক ক্ষেত্রে ওপরের দিকে সরণ হচ্ছে না?
ওপরের দিকে। জি ভাইয়া। তাহলে ত্বরণ কোন দিকে কাজ করবে? ত্বরণ সবসময় এই সাম্যাবস্থামুখী ওই নির্দিষ্ট বিন্দুর দিকেই কাজ করবে না? তাহলে ত্বরণ আমার এই দিকে কাজ করবে। এই যে এই দিকে এটা আমাদের ত্বরণ হবে, এটা আমাদের ত্বরণ। আবার যখন এখানে থাকবে তখন এখানে এটা আমাদের হবে ত্বরণ, এটা আমাদের হবে ত্বরণ। আবার যখন ওই বিন্দুটা হবে, ওই বিন্দুটা হবে, তখন এটা হবে আমাদের ত্বরণ, তাই না? সবসময় নির্দিষ্ট বিন্দুমুখী আমাদের ত্বরণ কাজ করে। এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু। এটাই তো হওয়ার কথা নাকি? সরণ আমার কোন দিকে হচ্ছে? সরণ সবসময় হচ্ছে এই দিকে। এই যে উল্লম্ব বরাবর হচ্ছে আমাদের সরণ হচ্ছে, সরণটা হচ্ছে সবসময় এই দিকে, সরণটা হচ্ছে সবসময় এই দিকে। এটা হচ্ছে আমাদের সরণের ডাইরেকশন। ওকে ওকে। জি ভাইয়া। তাহলে আমাদের সরণের দিক কোন দিকে? উপরের দিকে। আর ত্বরণের ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে? ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী। দেখো এই ক্ষেত্রে যখন থাকবে তখন আমাদের এটা হবে ত্বরণের ডাইরেকশন, এটা হবে ত্বরণের ডাইরেকশন। আচ্ছা এইভাবে না দিয়ে এইভাবে, এটা হবে ত্বরণের ডাইরেকশন। আবার এই বি এর জন্য এটা হবে ত্বরণের ডাইরেকশন, এর জন্য এটা হবে ত্বরণের ডাইরেকশন, এটার জন্য এখানে হবে ত্বরণের ডাইরেকশন। এটাই না? এটাই না? হুম, বলো। জি ভাইয়া। ওকে। এখন আর সরণের ডাইরেকশন কোন দিকে হবে বুঝতেই পারছো। এই যে এই ক্ষেত্রে হবে এখান থেকে এখানে, এই ক্ষেত্রে হবে এখান থেকে এখানে, এই দিকে। এটা হচ্ছে সরণের ডাইরেকশন। এই ক্ষেত্রে এই দিকে, এটা হবে সরণের ডাইরেকশন। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। ক্লিয়ার? দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে একটু বলো তো, আমি দেখো তো এই বৃত্তাকার বস্তুর এই গতিপথের দ্বারা আমরা এখানে একটা এস এইচ এম বিশিষ্ট কণার গতিপথ ব্যাখ্যা করতে পারছি না? এখান থেকে কি বলা যায়? ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এটা বলতে পারি না আমরা? এখান থেকে বলতে পারি না? বলতে পারি না? জি ভাইয়া। বলি তো, এই বৃত্তাকার গতিপথের সাহায্যে যেহেতু আমরা একটা এস এইচ এম বিশিষ্ট কণার এই ইকুয়েশনটাকে সমর্থন করাতে পারি, তখন এই জায়গাটাকে বা এই গতিপথটাকে বলা হয় মানবৃত্ত। একে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় মানবৃত্ত। মানবৃত্তের কাজ কি? মানবৃত্তের কাজ হচ্ছে এটা একটা কোনো এস এইচ এম বিশিষ্ট কণার গতিপথ ব্যাখ্যা করতে পারে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হুম, বলো। জি ভাইয়া। তাহলে এর সাহায্যে আমরা কি করতে পারি? এর সাহায্যে আমরা এস এইচ এম বিশিষ্ট কণার গতিপথ ব্যাখ্যা করতে পারি। এই পর্যন্ত বুঝতে পারলে আমাদের কাজ কিন্তু শেষ। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এই পর্যন্ত নাই? না থাকলে আমরা সামনে যাব। ওকে, এবার হচ্ছে এই জিনিসটাই আমরা আরেকবার ড্র করব। চলো। তাহলে এই যে এটা আমাদের সেই মানবৃত্ত, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন কি করব? এই যে এই দিক বরাবর একটা লাইন টানো, এই দিক বরাবর লাইন টানো। এটা হচ্ছে পর্দাটা, পর্দা রাখবো এখানে। বায়োলজি খুব বিরক্তিকর সাবজেক্ট, বুঝছো? পড়তে পড়তে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ওকে, আমরা পর্দা ড্র করি এখানে। এই যে এটা হচ্ছে পর্দা, ঠিক আছে? তো মনে করো এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দুটা, এটা সেই নির্দিষ্ট বিন্দুটা, নির্দিষ্ট বিন্দু, এটা সেই নির্দিষ্ট বিন্দু, এটা সেই নির্দিষ্ট বিন্দু। ওকে, মনে করো টি সমান 0, মানে যখন আমি যাত্রা শুরু করব, যাত্রা শুরু করার সময় কোনো একটা কণা এখানে ছিল, কোনো একটা কণা এখানে ছিল। ওকে, যাত্রা শুরু করার সময়, যাত্রা শুরু করার সময় মানে কি? টি সমান 0, তাই না? টি সমান 0 না? যাত্রা শুরু করার সময় টি ইজ ইকাল টু কি হবে?
টি ইজ ইকাল টু 0 হবে। ওকে, খুব ভালো কথা। টি ইজ ইকাল টু 0, টি ইজ ইকাল টু যখন 0 তখন একটা বস্তু এখানে ছিল, আর ও কিন্তু কি করছে, ও কিন্তু ওই ওমেগা কৌণিক কম্পাঙ্ক নিয়ে কিন্তু ঘুরছে। এই বস্তুটা, এই বস্তু কণাটা ওমেগা কৌণিক কম্পাঙ্ক নিয়ে ঘুরছে। ওকে, খুব ভালো কথা। তাহলে এই যে এর কোরেসপন্ডিং যে পজিশন সেটা হচ্ছে এখানে আসবে, কোরেসপন্ডিং পজিশনটা এখানে আসবে। ত্বরণ কিন্তু সবসময় এইদিকেই কাজ করবে, ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখেই ত্বরণটা কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের অভিমুখ। তাহলে দেখো তো, এই বস্তুটা যে এখানে অবস্থান করছিল টি সমান 0 সময়ে, তখন এর একটা কৌণিক সরণ ঘটেছে না? কৌণিক সরণ ঘটেছে না? বলতো, কৌণিক সরণ ঘটেছে না? এই যে এতটুকু, এতটুকু কৌণিক সরণ ঘটেছে না? কৌণিক সরণ ঘটেছে। তাহলে এই তো, এটা অ্যাড করে দাও, এটা অ্যাড করে দাও, এটা অ্যাড করে দাও, অ্যাড করে দিলাম। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। এই যে দেখো, একদম প্রাথমিক অবস্থায় সে যেই পরিমাণ কোণ করেছিল, এটাই তার আদি দশা কোণ হবে না? বলতো, আদি দশা কোণ হবে না? একদম শুরুতে, একদম যাত্রার শুরুতেই, যাত্রার শুরুতেই তোমার যে বেগ থাকে সেটা হচ্ছে আদি বেগ। যাত্রার শুরুতেই তুমি যেই কৌণিক সরণ ঘটিয়েছ, এটি তোমার আদি কৌণিক সরণ। আমরা আদি কৌণিক সরণকে থিটা নট দিয়ে প্রকাশ করলাম। কোনো কষ্ট কষ্ট পাবা তোমরা থিটা নট দিয়ে মানে প্রকাশ করলে? না ভাইয়া, কষ্ট পাবা না, ঠিক আছে। তাহলে একদম টি সমান যখন 0, যাত্রা শুরু এখনো করেনি, তখন তার কৌণিক সরণ হচ্ছে থিটা নট, অর্থাৎ সে কেন্দ্রের সাথে থিটা নট কোণে অবস্থান করছে। ওকে, ওকে, বলো। জি ভাইয়া। ঠিক আছে, এবার মনে করো, এবার মনে করো কি হলো, এবার আমি ধরলাম যে টি সময় পর, টি সময় পর এই বস্তুটা এখানে অবস্থান করছে, টি সময় পর বস্তুটা এখানে অবস্থান করছে। তাহলে বলো তো, এর কোরেসপন্ডিং ইয়ে কোথায় পড়বে? এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে। তাহলে এটাই আমার কি হবে, আমাদের ত্বরণের ডাইরেকশন কিন্তু এইদিকেই হবে, ত্বরণের ডাইরেকশনটা এই দিকেই হবে। তাহলে এখন কি হবে দেখো তো, এই যে এখানে যখন আসলো, তখন টি সমান টি, টি সমান টি, মানে টি সময় পর তার কৌণিক সরণ কতটুকু হবে বলো তো? কৌণিক সরণ কতটুকু হবে? এই যে এতটুকু, মানে এই টি সময়ে সে এই পরিমাণ কৌণিক সরণ ঘটিয়েছে না? এই পরিমাণ কৌণিক সরণ ঘটিয়েছে না? বলো। জি ভাইয়া। এই পরিমাণ কৌণিক সরণ ঘটিয়েছে। এখন বলো, সে তাহলে এই টি সময়ে কতটুকু কৌণিক সরণ ঘটালো? বলো, পারবা? পড়িয়েছি নিউটনীয় বলবিদ্যায়, বলো এই কোণের পরিমাণ কতটুকু হবে, এই কৌণিক সরণ কতটুকু হবে? আমরা সবাই জানি, আমরা সবাই জানি হচ্ছে এস সমান ভিটি, জানি এটা আমরা, এস সমান জি ভিটি। ভাই। তাহলে বলো, বৃত্তাকার বা ঘূর্ণন গতির ক্ষেত্রে এস এর কোরেসপন্ডিং রাশিকে? থিটা। ওমে থিটা। থিটা। ভি এর কোরেসপন্ডিং রাশিকে? ওমেগা। আর টি এর কোরেসপন্ডিং রাশিকে? টি হবে। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের কৌণিক সরণের সূত্র, থিটা ইজ ইকাল টু ওমেগা টি। তাহলে এই বস্তুটা ওমেগা কৌণিক সরণ মানে কৌণিক কম্পাঙ্ক কিংবা কৌণিক গতিতে ঘুরছে, টি সময় অতিক্রম করলো, তাহলে সে টোটাল কতটুকু, কতটুকু কৌণিক সরণ ঘটালো বলো? টি সময়, ওমেগা টি। ওমেগা ইন্টু টি। ভেরি গুড। তাহলে এই তো, টি সমান যখন টি, তখন সে ওমেগা টি পরিমাণ কৌণিক সরণ ঘটিয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর সরণ তো এই দিক হবে, বুঝতেই পারছো, এটা সরণের ডাইরেকশন হবে, এটা এমনিতেই বুঝতে পারার কথা। ওকে, এটার সাথে গ্রাফও আঁকানো যায়, বুঝছো? এটার সাহায্যে গ্রাফও আঁকানো যায়। ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা এখন কি করব? আমরা এখানে বিস্তার নিয়ে আসতে চাই,
আমরা এখানে বিস্তার নিয়ে আসতে চাই। তাহলে বিস্তার মানে কি? সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ দূরত্ব, সর্বোচ্চ দূরত্ব। তাহলে এটা বিস্তার হবে না? এটা বিস্তার হবে না? এটা বিস্তার জি হবে ভাই। না? তাহলে বিস্তারের সমান্তরালে আমি এখান থেকে একটা বিস্তার রাখতে পারি না? এখান থেকেও বিস্তার রাখতে পারি না? এই যে এখানে আঁকানো যায়? আঁকানো যায়? বলো তো। জি ভাই। আঁকানো যায়। ওকে, খুব সুন্দর। তাহলে এটাকে একটা কাজ করি, ঘিজিমিজি হয়ে যাবে। এটাকে এ আর এটাকে বি পয়েন্ট দিই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার কি? এই রেড জিনিসটা হচ্ছে আমার বিস্তার, রেড জিনিসটা হচ্ছে আমার বিস্তার। ওকে, এখন দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? সমকোণী ত্রিভুজ জি হয়ে ভাই। গেল না? এই যে এই সমকোণী ত্রিভুজ একটু চিন্তা করো, সমকোণী ত্রিভুজ একটু চিন্তা করো। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের পরিমাণ কত বলো? এই কোণের পরিমাণ ওমেগা টি প্লাস থিটা নট। ওমেগা টি প্লাস থিটা নট। ভেরি গুড। তারপর এই পরিমাণ কত হবে? এই যে এতটুকু ডিস্টেন্স কত? এতটুকু ডিস্টেন্স কত? এতটুকু ডিস্টেন্স হচ্ছে হ্যাঁ, আমরা এ বলতে পারি, সমস্যা এ বলতে পারি। ওকে, আমরা এ বলতে পারি। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এ এ বললেও হবে, কোনো সমস্যা নেই, এ বললেও হবে। আচ্ছা না, আমি একটু ভুল বলেছি, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। এটা কিন্তু এ হবে না। দেখো, এটা কিন্তু এ হবে না। কেন এ হবে না বলতে পারবা? কেন এ হবে না? কেন এ হবে না? কেন এ হবে না? ভাইয়া সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ দূরত্বে নাই। হ্যাঁ, সর্বোচ্চ দূরত্ব নেই। দেখো এই যে এতটুকু হচ্ছে আমার কি? এতটুকু হচ্ছে আমাদের বিস্তার। তাহলে এখান থেকে এত দূর রাখতে হলে তো সেটা বৃত্তের বাহিরে চলে যাবে, তাই না? বৃত্তের বাহিরে চলে যাবে। তাহলে আমরা এখানে বিস্তার কাকে বলতে পারি? এই অতিভুজটাকে বিস্তার বলতে পারি না? দেখো তো, অতিভুজটাকে বিস্তার মানে তো সব থেকে বড় ডিস্টেন্সটা। তাহলে অতিভুজই তো সব থেকে বড় একটা বাহু হয়, তাহলে এটাই এখানে বিস্তার হবে না? বলতো, জি ভাইয়া। এটাই কিন্তু এখানে বিস্তার হবে। আর তাহলে এই রেড জিনিসটা কি? রেড জিনিসটা কি? এই যে সরণ, সরণ, সরণ না? এই রেড জিনিসটা, এই রেড জিনিসটা হচ্ছে সরণ। ওকে, এখন এই তো মানগুলো বসাই দাও। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এক্স। এখন দেখো তো, এখানে আমাদের সমকোণী ত্রিভুজের লম্ব আছে, এখানে অতিভুজ আছে। আমরা এখানে কি লিখতে পারি তাহলে? আমরা এখানে কি লিখতে পারি? কাদের কাদের সম্পর্ক নিব? সাইন থিটা, সাইন থিটা তো নিয়ে নাও। তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল, সরি থিটা নট ইজিক্যাল টু কি হবে? সাগরে লবণ আছে। তো এ কে যদি এখন বাম পাশে গুণ করে দিই, তাহলে আমি বলতে পারি যে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল বা থিটা নট। বলা যায়, বলা যায়, বলা যায়। জি ভাইয়া। ওকে, বলা যায়। তাহলে এখানে থিটা নটটা কি জিনিস? এখানে থিটা নটটা কি বলতো? এখানে থিটা নটটা কি? থিটা নটটা হচ্ছে কৌণিক, কৌণিক কম্পাঙ্ক, তাই না? থিটা নট বললেন ও না? সরি সরি সরি, ওমেগা, ওমেগা চাচ্ছিলাম, ওমেগা, ওমেগা। ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। একক বলতে পারবা? এগুলো তো আমরা শিখেছি। একক কি হবে বলো? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ডটা রেডিয়ান পার সেকেন্ড। ওকে, রেডিয়ান পার সেকেন্ড। আর এই যে ওমেগার মাত্রা বলতে পারবা? ওমেগার মাত্রা কি? টি ইনভার্স 1। টি ইনভার্স। টি ইনভার্স আবার 1 বলে, দেখো, টি ইনভার্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগার পরিচয়। এখন দেখো, এই যে এখানে আমরা মানবৃত্তে কি পাই? মানবৃত্তে একটা সরল ছন্দিত স্পন্দন বিশিষ্ট কণার গতির সমীকরণ পাই, তাই না? সরল ছন্দিত কণার গতির সমীকরণ এখান থেকে পেলাম, এখান থেকে পেলাম। আবার আবার এই যে আমরা এত কষ্ট করে এটা বের করলাম, এটাও একটা সরল ছন্দিত কণার গতির সমীকরণ, গতির সমীকরণ। গতি মানে এখানে বেগ বোঝাচ্ছি না, গতি মানে তার এই যে মানে এই গতিপথটা আছে, সেই গতিপথের সমীকরণ এটা। ওকে, গতিপথের সমীকরণ। তাহলে বলতেই পারি না যে এই জিনিস আর এই জিনিস পরস্পর সমান? বলা যায় না?
জি ভাই। বলা যায়। তাহলে এক্স সমান কি? এক্স সমান হচ্ছে এ সাইন রুট ওভার সিটি প্লাস ডেল। তাহলে আমি বলতেই পারি এই দুইটা জিনিস আসলে একই জিনিস নির্দেশ করে, একই জিনিস নির্দেশ করে, একই জিনিস নির্দেশ করে। বলতে পারি না? বলতে পারি না? বলো বলো, তাড়াতাড়ি বলো। জি জি ভাই। ভাইয়া। ওকে, তাহলে এখন বলো আমি এই দুটো তুলনা করে কি লিখতে পারি? তুলনা করে কি লিখতে পারি? আমি বলতে পারি না যে এখানে ওমেগা সমান হবে রুট সি, ওমেগা সমান হচ্ছে রুট সি, ওমেগা সমান রুট সি। আবার জি ভাইয়া। আবার বলতে পারি হচ্ছে থিটা নট মানে হচ্ছে ডেল, থিটা নট মানে হচ্ছে ডেল। বলা যায়, বলা যায়। জি তাহলে ভাইয়া। তাহলে এখান থেকে দেখো তো, এই যে এই জিনিস থেকে আমরা এই ধ্রুবকগুলোর পরিচয় পেয়ে গেলাম। তাহলে এখানে এখানে বলো তো ওমেগা কি ছিল? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কিংবা কৌণিক বেগও বলতে পারো, হোয়াট এভার। তাহলে কৌণিক কম্পাঙ্ক, কার কৌণিক কম্পাঙ্ক? এস এইচ এম বিশিষ্ট কণার, এস এইচ এম বিশিষ্ট কণার। তারপর এখানে এই যে এই যে থিটা নট অথবা ডেল, এটা সমান কি বলতে পারি? এটা কি বলতে পারি? আদি দশাকোণ। আদি দশাকোণ কেন বলবো? ওই তো সে শুরুতে হচ্ছে থিটা নট পরিমাণ কোণ করে অবস্থান করছিল, ওই জন্য এটা হবে আদি দশাকোণ কিংবা ইপক। বলা যায়, বলা যায়। হুম, বলো। জি ভাই। ওকে, আমরা কিন্তু এটা বলতেই পারি। তাহলে 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 আমরা এখান থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছি। দেখো, তাহলে আমরা কিন্তু এখান থেকে এই সরল ছন্দিত কণার ইকুয়েশনের সব কিছুর পরিচয় পেয়ে গেছি। তাহলে আলটিমেটলি আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা এটাই মনে রাখবা, x is equal to a sin omega t plus del বা থিটা নট। ওকে, এই পর্যন্ত বুঝতে পারলাম, এই পর্যন্ত বুঝতে পারলাম। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এখন একটু চলো আমরা ওই যে একদম শুরুতে, একদম শুরুতে যাকে ধরে কাজ শুরু করলাম, এই যে এই যে এই জিনিসকে, এখানে তো সি কে রাখা যাবে না। সি কে রাখা যাবে? বলতো, সি এর পরিচয় কি আমরা জানি নাকি ওমেগার পরিচয় জানি? কোনটার পরিচয় জানি? কোনটার পরিচয়? ওমেগা। ওমেগা। তাহলে এখানে সি কে তো রাখা যাবে না, ওমেগা দিয়ে প্রতিস্থাপন করতে হবে। তো করে দাও, এখন তো কোনো ব্যাপারই না। সি সমান কি হবে বলো? সি সমান কি হবে? ওমেগা। ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে কি করো, এখন এখান থেকে আমরা পাবো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0। ওকে, দেখো তো, বুঝতে পারলাম। তাহলে এই যে এখন আমরা যেটা পেলাম এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে এস এইচ এম বিশিষ্ট বিশিষ্ট কণার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা সি বিশিষ্ট ওই ইকুয়েশন গুলো মনে রাখবো না, আমরা সি কে ওমেগা দিয়ে যখন প্রতিস্থাপন করে দিব ওইগুলো আমরা মনে রাখবো। তাহলে তোমাকে যদি বলে সরল ছন্দিত কণার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা হবে, লিখতে পারবা না? লিখতে পারবা না? জি ভাইয়া। কোনটা হবে? এই যে এটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0। এটাই হচ্ছে সরল ছন্দিত কণার গতির সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এই কোয়েশ্চেনটা আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, রিটেনে এসেছিল যে সরল ছন্দিত গতির বা সরল ছন্দিত গতি বিশিষ্ট কোনো কণার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি লেখো। এটা লিখতে পারলেই 1 মার্ক। ওকে, 0.5 ছিল। বলো, বুঝতে পারলাম? বুঝতে জি পারলাম? ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি আরেকটা জায়গায় তোমাদের বক্স করে দিয়েছিলাম, আরেকটা জায়গায় বক্স করে দিয়েছিলাম, এই যে এখানে, এই যে এখানে। এখানেও বলো তো আমরা কি সি কে রাখতে পারবো? সি কে রাখতে পারবো? না। না। সি কে রাখতে পারবো না। তো এখন ইয়ে করে দাও, সি কে প্রতিস্থাপন করে দাও, সি কে প্রতিস্থাপন করে দাও, ওমেগা দিয়ে প্রতিস্থাপন করো, ওমেগা দিয়ে প্রতিস্থাপন করো। তাহলে সি সমান কি হবে বলো? রুট ওভার সি সমান কি লেখা যায়?
√c সমান ওমেগা। ওমেগা। তাহলে ওমেগাতে প্রতিস্থাপন করো, ওমেগাতে প্রতিস্থাপন করো, ওমেগা দিয়ে প্রতিস্থাপন করো। তাহলে এখানে আমরা পাবো v সমান ওমেগা ইন্টু √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আদি এখন বুঝতে পারছো সূত্রগুলো কই থেকে আসলো? জি ভাইয়া। ও, তাহলে এই যে এইভাবে আমাদের এটা সরল ছন্দিত কণার বেগের সূত্র, আমরা পরেও দেখবো এটা। আর এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওই সূত্র। বুঝতে পারলাম? আমরা এই দুটো সূত্র দেখব। আরেকটা সূত্র কোনটা যেন দেখলাম, ওই তো x = a sin ওমেগা টি প্লাস থিটা নট। আমরা এটাও মনে রাখতে পারি, অথবা থিটা নটের জায়গায় ডেল দিয়েও মনে রাখতে পারি, তোমাদের ইচ্ছে, একই জিনিস বোঝায়। x = a sin ওমেগা টি প্লাস ডেল। মনে থাকবে ইকুয়েশন গুলো, মনে থাকবে, এগুলো আমাদের মনে রাখতে হবে, জি ভাইয়া। এগুলো আমাদের মনে রাখতে হবে। এই অধ্যায়ে আমরা অনেকগুলো ইকুয়েশন পাবো, বুঝছো? এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা দেখি বলো তো, এখানে এক্স এর পরিচয় কি হবে? এখানে এক্স এর পরিচয় কি হবে? আচ্ছা আরেকবার লিখি সূত্রটা, x = a sin ওমেগা টি প্লাস ডেল। তাহলে বলো তো এখানে এক্স এর পরিচয় কি? এক্স এখানে কি? সরণ। এক্স হচ্ছে নির্দিষ্ট এখানে বিন্দু সরণ। এই নির্দিষ্ট বিন্দু না, সরণ। সরণ না, দেখো তো এই যে, আর নির্দিষ্ট বিন্দু থেকে সরণ। হ্যাঁ এই তো সরণ, এক্স হচ্ছে আমাদের সরণ। ওকে, তারপর এক্স হচ্ছে সরণ, এ কি বলো তো? এ কি? বিস্তার। এ হচ্ছে বিস্তার। আর সাইনের মধ্যে পুরো যেটা আছে না, সাইনের মধ্যে পুরো যেটা আছে, এই পুরো জিনিসটাকে আমরা একসাথে বলি দশা। কি বলি বলতো? দশা বলতে দশা কোণ বুঝি আমরা। এটা কি বলতো? এটা দশা কিংবা দশা কোণ। ওকে, বুঝলাম, এটা দশা কিংবা দশা কোণ। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? জি ভাইয়া। এটা হচ্ছে দশা কিংবা দশা কোণ। এখন দশা ওই তোমরা যেটা মুখস্থ করেছো, কিভাবে এটা আসলো এটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো। বাট এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা বল? আমি এখানে যেই সূত্রগুলি স্টার স্টার দিয়েছি এগুলো একটু মনে রাখবা। সি বিশিষ্ট গুলো মনে রাখতে হবে না, ওমেগা বিশিষ্ট গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সি বিশিষ্ট গুলো একটাও মনে রাখতে হবে না, ওমেগা বিশিষ্ট যতগুলো সমীকরণ আছে সেগুলো মনে রাখতে হবে। ওকে, বুঝলাম? বুঝলাম? জি ভাইয়া। আমরা ক্লাস শেষ হয়ে গেল। আচ্ছা আরেকবার জয়েন করো, আর 5 মিনিট ক্লাস করো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আই থেকে আমরা সবাই বুঝতে পেরেছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা আমরা ছোট্ট একটা লাইন লিখি, দেখো এটা তোমরা সমর্থন করো কিনা। দেখো, দেখো সরল ছন্দিত স্পন্দন বা SHM হুকের সূত্র মেনে চলে। হুকের সূত্র মেনে চলে। হুকের সূত্র কি ছিল মনে আছে? হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ওগুলো না, ওগুলো না, ওটা ওটা তো হুকের মানে অনুসিদ্ধান্ত, ওগুলো ওই দিকে বলতে পারো। হুকের সূত্র এটা ছিল, এই যে এটা না, F = -x, এটা হুকের সূত্র না? জি ভাইয়া। এটা হচ্ছে হুকের সূত্র। ওকে, এটা হচ্ছে হুকের সূত্র। ওকে, এখন দেখো তো কিভাবে এটা হুকের সূত্র মেনে চলা, আমরা একটু দেখি। আচ্ছা বলো তো, আমরা যদি এখন এই যে সমানুপাতিক ধ্রুবক তুলে দিই, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক আসবে না? ধ্রুবক আসবে না? তাহলে কি আসবে? -kx আসবে। ওকে, -kx আসবে। এফ মানে কি বলতো? এফ মানে কি? এফ মানে কি? বল। এম ইন্টু এ, এম ইন্টু এ লেখা যায়, লেখা যায়। এখন এই তো এম কে পাশে পার করে দাও, তাহলে এ সমান আমি এটা লিখতে পারি যে কে বাই এম ইন্টু -x, লেখা যায়, লেখা যায়। জি ভাইয়া। এখান থেকে কি, এ কে বাই এম একটা ধ্রুবক, কে হচ্ছে কি একটা ধ্রুবক ছিল,
ভর হচ্ছে একটা ধ্রুবক, তাহলে একটা ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবকই থাকবে না? ধ্রুবকই থাকবে না? জি ভাইয়া। এখন ধ্রুবককে তুলে দাও, ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দাও, আমরা পাবো a is proportional to minus x। এটাই SHM বিশিষ্ট কণার ইকুয়েশন না, শর্ত না? এটাই তো SHM। তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই জিনিসটা সরল ছন্দিত স্পন্দন হবে কিনা, তখন তোমার প্রমাণ করতে হবে a is proportional to minus x। এটা প্রমাণ করতে পারলেই সেটা সরল ছন্দিত স্পন্দন মেনে চলে। বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের মোটামুটি আজকের পড়া ছিল। আমরা আজকে জাস্ট দেখলাম যে সরল ছন্দিত স্পন্দনের কয়েকটা ইকুয়েশন। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0। তারপর দেখলাম এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এখানে কার পরিচয় কি সেটাও দেখলাম। তারপর আমরা দেখলাম কি বলতো, ভি সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কিভাবে আসে আমরা পরেও দেখতে পারবো, বাট এখানে আমরা দেখে রাখলাম। তো আমি তোমাদের হচ্ছে এখান থেকে ওই ঢাবির কোয়েশ্চেনটা পেয়েছি, তোমাদের আমি একটু অ্যাড করে দিই এখানে। দেখো এটা দিয়েছি, এটা দেখে তোমাদের এখন বিদায় করি। আমার যে এখন কি হবে আল্লাহ মাবুদ জানে। এইটা দেখো, নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সব থেকে ভালোভাবে চিত্রায়িত করে? এটা একদম প্রথম কোয়েশ্চেন ছিল। এ থেকে ই পর্যন্ত একটা বব কিছু যদি চালানো হয়, তাহলে তার ত্বরণের চিত্রটা কোনটা ভালোভাবে ইন্ডিকেট করে? কোনটা হবে বলো তো, কোনটা হবে? সি হবে না? সি হবে। এই তো ত্বরণের দিকে, এই যেটা সাম্যাবস্থা এখানে দেখিয়ে দিয়েছে, সাম্যাবস্থা, এটা সাম্যাবস্থামুখী ত্বরণের দিক হবে। এটাও এই দিকে, এটাও এই দিকে, এটাও এই দিকে, এটাও এই দিকে। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে সি। বুঝতে পারলাম? ঢাবির ফিজিক্স কোয়েশ্চেন প্রত্যেক বছরই স্ট্যান্ডার্ড করে। দেখো এই জিনিস তুমি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এটা কখনো পারতা তুমি? বলো তো, এটা কখনো পারতা? না ভাইয়া। পারা কিন্তু কঠিন। অনেকে যেটা করতো, এখানে টিক মারে আসতো, ওই তো টান বল কাজ করে এইদিকে, আবেগের বশে এখানে দিয়ে দিবে টান বলের দিক। অনেকে বলবে আচ্ছা এটা তো এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকটা এই দিকেই এই দিকেই হোক। অনেকে ভাববে আচ্ছা এটা তো ওজন, দিয়ে দিই এই দিকে, আল্লাহ ভরসা দিয়ে দিই। কিন্তু বুঝলাম আমরা কেন এটা হলো। জি ভাইয়া। হ্যাঁ বুঝিনি, কি বললা? হ্যালো, কি বললো? আচ্ছা, আই থিঙ্ক আমরা বুঝতে পারলাম। কার কোনো প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন? না ভাইয়া। ওকে, তাহলে এখন বিদায় হও। আমি এখন আমার মাথা নষ্ট করি পড়াশোনা করে, বুঝছো? নাও, শেষ আজকের ক্লাস এই পর্যন্ত।